আমাদের এই দুটো ইন্ডাস্ট্রিয়াল পলিসি ভালো করে পড়তে হবে, আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে। নেক্সট এই যে তিনটে বাকি 1977 ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1980 আর 1990, এগুলোতে ইম্পর্টেন্স নেই, এগুলো আমাদের আসেও না কোনো পরীক্ষাতে, ঠিক আছে ওইভাবে। তো আমরা শুধু জেনে রাখবো যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল। মেন মোড যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে নিউ ইকোনমিক পলিসি, মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস যেটা, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিফর্মস বলা হয় বা নিউ ইকোনমিক পলিসি বলা হয় 1991, বা এলপিজি মডেল বলা হয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে। এই মডেলটা আমাদেরকে পড়তে হবে, কারণ এই মডেলটার উপরেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, বুঝতে পেরে গেছি। তো আমাদেরকে মেন টপিক যেতে হবে কোথায়, নিউ ইকোনমিক পলিসি। আমি চাইলে এগুলো পড়াতে পারি, কিন্তু এগুলোতে কোয়েশ্চেন আসবে না, শুধু তোদের তো একটু চাপ হয়ে যাবে মাথায়। তো চাপ নিতে লাভ নেই, যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেগুলোকে আমাকে হিট করতে হবে। তো নেক্সট আমাদেরকে যে দুটোতে কোয়েশ্চেন আসবে আমি এটা ভালো করে পড়িয়ে দিচ্ছি। নেক্সট আমরা চলে আসছি 1991 নিউ ইকোনমিক পলিসি। তো ওরকম কোনো ব্যাপার নেই যে এই 5 বছর পর পর ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ওরকম না। সরকারের যখন মনে হবে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা ঠিক হচ্ছে না বা এর থেকে বেটার লাগবে, তখন সরকার একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যাপয়েন্ট করতে পারে, ঠিক আছে, যে আমার ইন্ডাস্ট্রিকে এভাবে আমি অ্যাপয়েন্ট করবো, এইভাবে আমি চালাবো। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি কাকে বলে আমি বলে দিয়েছি আগের দিন। এবার নেক্সট আমরা নিউ ইকোনমিক পলিসির দিকে যাব। তো নিউ ইকোনমিক পলিসিতে কি হয়েছিল, প্রথম কথা, কেন এত বড় রিফর্মস নিয়ে আসতে হবে যেটা এখনও পর্যন্ত চলে যাচ্ছে। নিউ ইকোনমিক পলিসি যেটা হচ্ছে 1991, যেটাকে এলপিজি মডেল বলা হয়, আর সেটাকে মনমোহন মডেলও বলা হয়। তো এই যে এত বড় রিফর্মস কী ছিল যে এত বড় রিফর্মস আনতে হলো, ঠিক আছে, এখানে অনেক কারণ ছিল। তো প্রথম ঘটনা হচ্ছে জানুয়ারি 1991 নিউ দিল্লিতে, ঠিক আছে। এই মাসটা ছিল ভারতের কাছে খুবই কঠিনতম সময়, ভালো করে শুনবেন, কারণ ভারত খুব তাড়াতাড়ি ওই দেশেরগুলোর মধ্যে পরিচিত হতো যে দেশগুলো লোন নিয়ে পড়ে লোন ফেরত দেয়নি, দেউলিয়া দেশ হিসাবে পরিচিত হতে চলেছিল এই সময়টা, ঠিক আছে না। কত খারাপ একটা জিনিস না, খুব তাড়াতাড়ি এই 1991 এসে ভারত ওইরকম একটা দেশে পরিণত হতে চলেছিল। তার সাথে সাথে ভারতের কাছে আর মাত্র 7 দিনের সময় বেঁচেছিল, যে 7 দিন ভারত কী করতে না আমাদের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে আমরা ট্রেড করতে পারবে, এবং সবথেকে বেশি 7 দিনের জন্য কি তেল কিনতে পারবে, ঠিক আছে। এবার 7 দিনের জন্য ভারত কিন্তু তেল কিনতে পারবে কাদের কাছে, যারা তেল বিক্রি করে, ঠিক আছে। আমি বলেছিলাম কারেন্সি আর 2 টাইপ, একটা ইন্টারন্যাশনাল কারেন্সি আর একটা হচ্ছে ডোমেস্টিক কারেন্সি, তাই না, আমরা বেসিক্যালি ওয়েতে যদি দেখি তো, ঠিক আছে। তো তেল বা বিদেশ থেকে যখন আমরা কোনো কিছু কিনি না, তখন আমাদেরকে কিসে কিনতে হয়, গান্ধীজি টাকাতে কিন্তু কেনা যায় না, তখন আমাদেরকে কিসে হয়, ডলারে কিনতে হয়। তো ডলার আমরা পাবো কোথায়, নিশ্চয় ডলার আমাদেরকে কামাতে হবে বা আমাদেরকে কোথা থেকে পেতে হবে। ডলার কীভাবে কামাবো, যখন আমাদের কোনো গুডস বাইরে যাবে, বাইরে থেকে ওই গুডসের, ধরলে আমরা একটা আম প্রডিউস করলাম, ওই আমটা মালদা থেকে আম হলো, আমটা আমরা পাঠালাম ইউএসএ, তো ইউএসএ ওই একটা আমে $1 করে দিল, বুঝতে পারলি। তো ওই ডলারগুলো আমরা নিয়ে এলাম, এবং আমরা নিয়ে এসে পরে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক ওইটা রাখার অনুমতি আছে, রিজার্ভ ব্যাঙ্ক ওই ডলারগুলো রাখলো, ওই ডলারগুলোর পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক কী করলো, তেল কিনতে গেল, তাই না, কারণ ওরা তো ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি। আমি বলেছিলাম না উদাহরণটা, যে কথা, এই যে আমরা কথা বলছি, তো আমাদের ভাষা কতগুলো ভাষা, অনেকগুলো ভাষা, তার মধ্যে আমরা যেমন নর্মালি এখানে কথা বলছি বাংলা ভাষায়, কিন্তু এই ভাষা যদি শুধু বাংলা ভাষায় তো সব জায়গায় চললো, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু চলে না তো। ইউএসএ গেলে আমাদেরকে ইংলিশে কথা বলতে হয়, জাপানে গেলে আমাদেরকে ওখানে জাপানি ভাষা চলে বা ইংলিশ ভাষায় কথা বলতে হয়, চাইনিজেও তো চাইনিজ বলতে হয়, ইংলিশ ভাষায় কথা বলতে হবে, ফ্রান্সে গেলেও তাই, তাই না, ওদের নিজস্ব ভাষা, স্থানীয় ভাষা, আর একটা কি ইন্টারন্যাশনাল ভাষা, যার ফলে আমরা সব দেশের সাথে কমিউনিকেট করতে পারি, তাই না, সব ওয়ার্ল্ডের সাথে। তো ওরকমই কারেন্সিও আমাদের কী করতে হয়, একটা কারেন্সি যেটা সব দেশের সাথে বাণিজ্য করতে পারো, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কারেন্সি বলে, সেটা হচ্ছে আমাদের ডলার। তো আমাদেরকে কী দরকার, ডলার দরকার, কারণ আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে যাতে ব্যবসা করতে পারি। তো আমরা যদি তেল নিয়ে আসবো, আমাদেরকে তেল এনে পরে ডলার দেবো, ডলার দিয়ে আমাদেরকে তেল দেবে, এবং সেই তেল আমরা এই পেট্রোল পাম্পে সার্ভ করবো, তাই তো। কিন্তু ওই তেল পেট্রোল পাম্পে যখন তুমি আনতে যাবে, তখন কী হবে, ওই তেলটা তুমি গান্ধীজি টাকা দিয়ে ভরে নেবে। সরকারের এখানে কিন্তু লাভ নেই, সরকারের কাছে মেশিন আছে, গান্ধীজি টাকা ছাপিয়ে দেওয়া প্রচুর মেশিন আছে, ঠিক আছে, ও চাইলেই ছাপিয়ে দিতে পারে। তাহলে সরকারের লস কী হয় বলো তো, ওখানে ডলারে নিয়ে পড়ে তোমাদেরকে ওইসব গুডসে কত লস হয়, সরকার ওখান থেকে ডলারে নিচ্ছে আর তোমাদেরকে গান্ধীজি টাকাতে দিচ্ছে, সরকারের তো প্রচুর টাকা লস হয় ওখানে। তো সরকার এগুলো করে কেন, কারণ প্রজানৈতিক কাজ করতে হয় সরকারকে, নাহলে তো আমাদের দেশ চলবে কী করে। তো সরকার বলেছিল যে সরকারের কাছে আর মাত্র 7 দিনের তেল কেনার টাকা বেঁচেছিল, যেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বেঁচেছিল। তো সরকারের কাছে অনেক বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে যায় 1991 আস্তে আস্তে। নিশ্চয়ই সরকার এইসব ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কিছু ফল্ট ছিল নিশ্চয়ই, তাই না, যার ফলে এমনটি হয়েছিল।
সরকার কিছু একটা দিকের মোটিভ বানিয়ে রেখেছিল, যার ফলে এখানে এসে এরকম একটা আভাস পেয়েছিল। এবং আভাস ওরা নাই 1980-85 পর থেকে পেতে শুরু হয়ে গেছিলো যে ভারতের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ফরেন রিজার্ভ কমে যাচ্ছে। তো ফরেন রিজার্ভ যদি কমে যাচ্ছে, আমরা তেল পাবো না, গ্যাস পাবো না, তাহলে বাড়িতে বাড়িতে রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে গ্যাস সিলিন্ডার বন্ধ হয়ে যাবে, তাহলে কোনো ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে। ট্রান্সপোর্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে খাবার দাবার কী হবে? এখান থেকে ওখানে যাবে না, তাই না? কোনো ট্রান্সপোর্ট হবে না, তাহলে কি যেমন আমাদের ক্রাইসিস হয়েছিল লকডাউনে, ওরকম একটা ক্রাইসিস হতে চলেছিল, সব কিছু বন্ধ হয়ে যেত, জিনিসপত্রের দাম বেড়ে যেত। ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়া দেউলিয়া কান্ট্রি হিসাবে, মানে একটা দেউলিয়া হয়ে যেত অ্যাকচুয়াল, মানে একদম পুরো ব্যাংক্রাফ্ট হয়ে যেত, যেটা ব্যাংকের ক্ষেত্রে ইউজ হয়, তাই না? তো এরকম একটা পরিস্থিতি চলে আসে ইন্ডিয়ার কাছে। সেই সময় এই জানুয়ারি মাসে গভর্নর ছিল আমাদের, আরবিআই গভর্নর ছিল এস ভেঙ্কটরমন। ঠিক আছে, এ কি করে প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রীর ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিল যে কে? মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং। সেই সময় প্রধানমন্ত্রীর ফিনান্সিয়াল অ্যাডভাইজার ডক্টর মনমোহন সিং, তাকে যেয়ে পরে বলে যে দেখো এরকম এরকম ব্যাপার। তো যদি এরকম পরিস্থিতি দেশের হয়ে থাকে, ঠিক আছে, যখন দেশ আর চলতে অক্ষম হচ্ছে, সেই সময় আমাদের আরবিআইয়ের কাজ হচ্ছে যে সরকারকে সাপোর্ট দেওয়া, এবং আমাদের অনেক রিজার্ভ আছে, গোল্ড রিজার্ভ আছে, ঠিক আছে, ফরেক্সে অনেক গোল্ড রিজার্ভ আছে, তো ওই গোল্ডগুলোকে আমরা বিক্রি করে দিতে পারি। ঠিক আছে, তাহলে বিক্রি করে আমরা নিশ্চয়ই কিছু টাকা পাবো, যার ফলে আমরা আবার ডলার কিনবো, আর ডলার কিনে আমরা আবার আমাদের যে এইসব জিনিসগুলো করতে পারি। তো সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের অ্যাডভাইজার, ইকোনমিক অ্যাডভাইজার, অর্থনৈতিক অ্যাডভাইজার মনমোহন সিং, তাকে নিয়ে চলে গেল, বলে চলো তুমি প্রধানমন্ত্রীর কাছে গেলো। সেই সময় প্রধানমন্ত্রী ছিল, কে ছিল সেই সময় প্রধানমন্ত্রী? চন্দ্রশেখর ছিল। চন্দ্রশেখর যে তার কাছে নিয়ে গেল, তো সে বললো ঠিক আছে, যখন এরকম পরিস্থিতি এসছে তাহলে একটা কাজ করো, তুমি মঞ্জুর দিয়ে ওকে দিল, ঠিক আছে তুমি বিক্রি করে দাও। ঠিক আছে, তুমি যে এরপর রাজীব গান্ধীর সাথে একটা কনসাল্ট করে নিও, কোনো বাইরে থেকে সাপোর্ট দিচ্ছে রাজীব গান্ধী ওকে। তো ওরা রাজীব গান্ধীর কাছে যায়, ওকে বলে, যে বলার পর কি হয়, যে বলে যে আমাদের কাস্টম ডিপার্টমেন্ট সেই সময় প্রচুর স্মাগলিং করে প্রচুর সোনা ধরেছিল, ওই সোনাগুলো আমরা কি করব, বিক্রি করে দেবো, বা বন্ধক রেখে দিয়ে পরে আমরা কিছু টাকা নিয়ে নেবো। ঠিক আছে, মর্টগেজ রেখে দেবো। তো বলো ঠিক আছে, তাই করো। ঠিক আছে, দিয়ে ওরা পারমিশন পায়, আর পারমিশন পেয়ে 2000 কেজি কী করে, যে সোনা, যেটা ব্যাংক অফ সুইজারল্যান্ডে, যেখানে ওরা কিন্তু রেখে দেয়। ঠিক আছে, যার ফলে প্রচুর টাকা পায়, যেগুলো কাস্টম যেসব সোনাগুলো ধরেছিল সেগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ব্যাপার না। আবার কিছু ওই টাকাও কিন্তু সাফিসিয়েন্ট হয় না, সেখান থেকে ও কী করে 4700 কেজি মতো সোনা কী করে আবার দিয়ে দেয়, একটা ব্যাংক, জাপানের ব্যাংকে দেয়। ঠিক আছে, আর একটা ব্যাংক অফ ইংল্যান্ডকে দেয়। ঠিক আছে, তার কাছ থেকে ডলার নেই, ডলার আবার চলে কিছুদিন। ঠিক আছে, তো ওইভাবে এগুলো তো চলবে, কিন্তু এগুলো তো পার্মানেন্ট সলিউশন নয়, বুঝতে পারলি তো। দিয়ে এই খবরগুলো আস্তে আস্তে কী হয়, আমাদের একটা সিনিয়র জার্নালিস্ট থাকে, সে শঙ্কর আইয়ার, তো সে ওটাকে কভারেজ করে নেয়। ঠিক আছে, লিকেজ করে নেয়। তো কভারেজ যখন হয়ে যায়, তারপরে মিডিয়াকে জানিয়ে দিয়ে এরকম এরকম ঘটছে, তখন সবারই, যাতে সরকার তো জানায়নি কাউকে, গোপনভাবে করছিল যাতে প্রোগ্রামটা স্মুথভাবে চলে। ঠিক আছে, তো ও পুরো ব্যাপারটা নিউজে ছাপিয়ে দেয় প্রথম হেডলাইনে। ঠিক আছে, তখন ও বলে যে ঠিক আছে, দেশের তো অবস্থা খারাপ, সবাই জানতে পেরে যায়। ঠিক আছে, যে দেশ অন্য দিক দিয়ে এখন কী পড়ছে, লেগে পড়ছে, এরকম তো অবস্থা খারাপ। ঠিক আছে, তার ওপর মানে মরার ওপর খাড়া বলে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। সেই সময় কী হয়ে গেছে না, গল্ফ ওয়ার হয়ে গেছে। ঠিক আছে, গল্ফ ওয়ার মানে হচ্ছে আরবিয়ান কান্ট্রিগুলো যে আছে না, যুদ্ধ শুরু হয়ে গেছে। আরবিয়ান কান্ট্রি যেটা ছিল আমাদের ইরাক, তাই না, ইরাক, তারপরে হচ্ছে কুয়েত। ইরাকে সেই সময় ছিল সাদ্দাম হোসেন, কিন্তু সাদ্দাম হোসেন কুয়েতকে দখল করে নিয়েছে, আর ওদের প্রচুর মারপিট শুরু হয়ে গেছে। ঠিক আছে, বোম দেওয়া দিয়ে সব একদম শুরু হয়ে গেছে, যার ফলে কি ওদের আর তেল প্রোডাকশন বন্ধ করে দিয়েছে সেই সময়, তাই না। তাহলে এখানে তেলের দাম তো যারা সাপ্লাই দিতে বেড়ে যাবে। তো আমাদের সেই সময় এক মাসে 500 কোটি টাকার তেল লাগতো, কিন্তু ওইটা ওই এক মাসে লাস্টে 1200 কোটি টাকা, 1400 কোটি টাকা তেলের মানে লাগবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু সেই সময় তেলের সাপ্লাই নেই, মানে পুরো খারাপ অবস্থা। ঠিক আছে, তেল না হলে তো আমাদের তো চলবে না অর্থনীতি, বুঝতে পেরেছি তো। তেলেই তো সব গাড়ি চলে, সব ট্রান্সপোর্ট হয়, সব কিছু হয়, তো ওইভাবে হয়। কিন্তু সেই সময় খুবই খারাপ পরিস্থিতি যায় দেশের। আর সেই সময় আমেরিকা আবার বলে যে আমি ইরাকের ওপর কী করব, আক্রমণ করব। ও সাদ্দাম হোসেনকে পুরো ফাঁসি দেয়, তাই না। তো ইরাকের ওপর কী করে আক্রমণ চালাবে। তো ইরাকের মধ্যে যখন ইরাকের উপর দিয়ে আক্রমণ চালাবে, তখন বলে যে ঠিক আছে তুমি আক্রমণ করো। তো ভারতের কাছে আসে, ভারতের কাছে এসে পরে ভারতের অনুমতি চাই, আক্রমণ করার জন্য নয়,
ঠিক আছে, বলছে যে আমার যে প্লেনগুলো আসবে, প্লেনগুলো এসে তাদের রিফুয়েলিং, ঠিক আছে, তাদের মেনটেনেন্স, এগুলো তো ভারত থেকে করব। তো সেই সময় ইন্ডিয়ারও এই ইরাক আর আমাদের কি বলে, ইরাক খুব ভালো, গল্ফের সাথে ভালোই বন্ধুত্ব ছিল, কিন্তু ইন্ডিয়া যদি ওকে সাপোর্ট করে তো এর সাথে কি হবে আমাদের, হ্যাঁ, ওর সাথে তো দুশ্মনী টাইপের হয়ে যাবে। তো ওখানে কিছু করার ছিল না, ভারতের আর্থিক অবস্থা প্রচুর খারাপ ছিল। তো সেই সময় সুব্রমণিয়ম তোকে দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল যে তুমি এই ব্যাপারটা দেখো, ঠিক আছে। তো ওদের মধ্যে প্রচুর কথাবার্তা হয় ওদের আমেরিকার সাথে, ঠিক আছে। তো বলে যে আমাদের জাহাজগুলো যেগুলো আসবে ফিলিপিন্স হয়ে পরে ভারতে থাকবে, ভারতে রিফিলিং করে পরে তারপরে ওখানে যায় বোম মারবে। তো বলে এটাতে ইন্ডিয়ার কাছে অনেক বড় একটা সমস্যা ছিল। ইন্ডিয়া বলে যে ঠিক আছে, তো বলে এর পরিবর্তে তোমার যা তেলের দাম হয় তার 4-5 গুণ বেশি দাম দেবো। তো ইন্ডিয়া বলে ঠিক আছে, তাহলে আমি এটাতে বুঝতে পারি যে রাজি তো হতেই হবে, ঠিক আছে, আমেরিকা যেহেতু বলছে। তো ইন্ডিয়া রাজি হয়ে যায়, বলছে তবে আমার একটা শর্ত এইটাই যে তোমাদের আইএমএফ থেকে আমাকে $2 বিলিয়ন আমাকে বিনা শর্তে দিতে হবে, ঠিক আছে। কারণ কেন, আইএমএফে যখন টাকা অ্যালটমেন্ট হবে তখন 80% তো ওর ভোটিং রাইটস আছে, বুঝতে পারলি, যে কাকে কত টাকা দেবে। তো তো যদি না করে দেয় তো দেওয়া হবে না, না, তখন এই সময় চেয়ে নিই, তার ফলে আমি এটা দেবো। তো বললো, ভারতবর্ষ বললো যে দেখো তুমি যদি করতে পারো তো আমি অবশ্যই তোমাকে এখানে সব কিছুই করতে দেবো। ওরাও যেদিন কথা হয় তার পরের দিনে রাজি হয়ে যায় এবং 1.3 বিলিয়ন টাকা অ্যালটমেন্ট করে দেয় ভারতের নামে, ঠিক আছে, ডলার। তো তারপর থেকে প্লেন আমাদের এখানে নামার পর থেকে যুদ্ধ শুরু হয়ে যায়, ওখানে বোমবাড়ি পুরো শুরু হয়ে যায়, বুঝতে পারলি তো। এখানে তেল রিফিলিং সব করে, তারপরে ওখানে যাওয়ার পরে যুদ্ধ করে। ইন্ডিয়াও টাকা পেয়ে যায় কিছুদিন, কিন্তু সেই টাকাটা ইন্ডিয়ার কাছে সাফিসিয়েন্ট ছিল না। আস্তে 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 ক্রাইসিস, আর সেই সময় আমাদের ইকোনমিক যেমন ক্রাইসিস চলছে, মানে কি এই 1991 যে পলিসিটা, এই পলিসিটাতে শুধু আমাদের ইকোনমিক ইফেক্ট পড়েনি, বুঝতে পারলি, এটা আমাদের রাজনৈতিক ইফেক্টও পড়ে গেছে। দেখ, আরবের সাথে আমাদের খারাপ সম্পর্ক, তাই না। তো আমাদের আগে রাশিয়ার প্রতি বেশি ঝুঁকাব ছিল, সেটা আমেরিকার প্রতি হয়ে যাওয়া, তাই না। এই যে নিউ ইকোনমিক পলিসিতে এটা পলিটিক্যালও একটা ব্যাকগ্রাউন্ড কাজ করছে, পলিটিক্যালও, শুধু ইকোনমিক্স না, আমাদের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিটাকেও চেঞ্জ করে দিয়েছে। আমরা আমেরিকার প্রতি বেশি ঝুঁকা হয়ে গেছে, এটা এখনও টিল নাও ডেট, বুঝতে পারলে। আমরা বেশি ক্যাপিটালিস্টের দিকে চলে গেছি, আমরা সোশ্যালিস্ট থেকে বেরিয়ে, তাই না। তো যাই হোক, 1991 পরে এগুলো ঘটতে যাচ্ছে, আর ভারতেরও অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ ভারতে সেই সময় ইকোনমিক ক্রাইসিস চলছে, ঠিক আছে। ইকোনমিক ক্রাইসিস সাথে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, আমাদের এখানে বিভিন্ন সরকার আসছে বসছে, ঠিক আছে। ইরাক আক্রমণ 1991 সালে, আর তার মাঝে ওইভাবে চলতে সাদ্দাম হোসেন ফাঁসি হবে। তার কিছুদিন পরেই জুনের আগে হচ্ছে মে, তো এই জুন আগে আমাদের এখানে সরকার চেঞ্জ হয়ে যায়, আর এখানকার প্রধানমন্ত্রী হয়ে যায় কে, পিভি নরসিংহ রাও, ঠিক আছে। তো যখন প্রধানমন্ত্রী হয়ে যাবে, কিন্তু অলরেডি টাকা নিয়ে রেখেছে আইএমএফ থেকে, তো ওই যে টাকা নিয়ে রেখেছে এগুলোতেও কিন্তু সাফিসিয়েন্ট না, মানে আমাদের এতটা ক্রাইসিসে আমরা পড়ে আছি, আমাদের দেশ চালাতে গিয়ে এতটা ক্রাইসিসে পড়ে আছি যে এগুলো শুধু সাফিসিয়েন্ট না। দিয়ে সবাই আসছে, খুবই মাথা ব্যথা আর কি, একের পর এক যে মিনিস্টার আসছে যা আসছে, ঠিক আছে। দিয়ে 21শে জুন যখন কি হয়, আমাদের পিএম 1991 সালে পিএম আমাদের নরসিংহ রাও হয়। তো নরসিংহ রাও পিএম হওয়ার পর ও দেখে পরিস্থিতি খুবই খারাপ, এভাবে তো চলবে না, ঠিক আছে, একটা স্ট্রং কিছু ডিসিশন নিতে হবে। তখন আমাদের প্রধানমন্ত্রী ফোন করে ইউজিসির চেয়ারম্যান সেই সময় হয়েছিল ডক্টর মনমোহন সিং, তাকে ফোন করে বলে যে তুমি কালকে দপ্তরে এসো, তোমাকে ফিনান্স মিনিস্টার বানানো হবে, ঠিক আছে। সকালে তুমি ও জানতো না যে ওকে ফিনান্স মিনিস্টার বানানো হবে, ঠিক আছে। তো রীতিমতো দপ্তরে আসে, দপ্তরে আসার পর ওকে বলে যে তোমাকে দায়িত্ব দিলাম, আর আমাদেরকে এমন একটা কিছু তুমি দাও, বা ওরা এমন একটা পলিসি অ্যাপয়েন্ট করে যাতে ভারত এই সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। এত ক্রাইসিস ভারতের সেই সময় প্রচুর ক্রাইসিস হয়ে গেছিলো। কী কী ক্রাইসিস হয়েছিল আমরা দেখছি, আমরা সেই সময় ফিসকাল ডিফিসিট পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই সময় ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই সময় ফরেন লোন প্রচুর নিয়ে ফেলেছিলাম পার্সেন্টেজ, সেই সময় ফরেন ডেট সার্ভিসটাও প্রচুর বেড়ে গেছিলো, সেই সময় গলফ ক্রাইসিস হয়েছিল জানি, সেই সময় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা আমাদের কমে গেছিলো, তাই না। সেই সময় কি ইনফ্লেশন আমাদের প্রচুর হাই চলছিল, সেই সময় পোর পারফরমেন্স করছিল যেগুলো পাবলিক সেক্টর ইউনিট, মানে সরকারি যেসব কোম্পানিগুলো হয়েছিল তাদের সেই এই সেক্টর, মানে তাদের পারফরমেন্স খুবই খারাপ হয়ে গেছিলো। এগুলো কী হয়েছিল আমরা পড়ছি একটু পরে। তো অবস্থা প্রচুর খারাপ দেশের, ঠিক আছে, সব দিক দিয়ে, একে বাঁচানো যাওয়ার মতো অবস্থা নেই। তখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী করলো, আর সে যে পরে পার্লামেন্টে প্রথম বাজেট পেশ করলো 1991 সালে, আর
বাজেটে ও এই কথাটাই বলে যে দেয়ার ইজ নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। বুঝতে পারলি মানে কি? মানে কারোর কাছে কোনো ক্ষমতা নেই আটকানোর, যার সময় এখন চলে এসছে, তাই না? তো বলছে এখন সময় চলে এসছে ভারত আর ওই কনজারভেটিভ ক্লোজড ইকোনমিকে থাকা, যে আমরা কাউকে ব্যবসা করতে, এখানে বিদেশি লোক কোম্পানিকে ব্যবসা করতে দেবো না, কারণ আমাদের কোম্পানি খারাপ হয়ে যাবে, এখানে আমরা কাউকে যেতে দেবো না, মানে এই যে ক্লোজড ইকোনমিটা ছিল সেটাকে আর এখন সময় চলে এসছে ওইটাকে পাল্টানো, ঠিক আছে? আর ও প্রথম করতে দেয় যে এলপিজি মডেল ও ইন্ট্রোডিউস করে দেয়। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন আমাদের ইকোনমিতে যেমন ঠিক আমাদের অর্থনীতি আগে ছিল তার পুরোপুরি উল্টোতে পরিণত করে দিল, বুঝতে পারলি? পলিসিগুলো পুরোপুরি উল্টো পরিণত করে দিল আমাদের এখানকে, মানে ভারতের অর্থনীতি বিশ্ব দরবারের জন্য খুলে দিল। এবার যখনই আমাদের আগে অনেক কিছু ফল্ট ছিল ইকোনমিতে, অনেক কিছু ফল্ট আমাদের এখানে, এমআরটিপি, ঠিক আছে, আমাদের এখানে এমআরটিপির মতো অ্যাক্ট, আমাদের এখানে যেগুলো কনজারভেটিভ অ্যাক্ট আগে পড়ালাম, তাই না? এমআরটিপি, ফেরা, এইসব অ্যাক্টগুলোকে উঠিয়ে দিল, ঠিক আছে? এইসব অ্যাক্ট উঠিয়ে পরে তার সাবস্টিটিউট নিয়ে আসবে, তাই না? সেগুলোকে পরে দেখা হবে। ওগুলো উঠিয়েছে একটা মডার্ন, যাতে এখানে প্রচুর লোক ভারতে আসে ব্যবসা করতে। তো প্রচুর লোক আগে ভারতে আসতো না ব্যবসা করতে, প্রচুর ট্যাক্স, প্রচুর হাবিজাবি ব্যাপার ছিল। তবে যখন তারা ভারতে ব্যবসা করতে আসবে, বিদেশ থেকে, তো ওরা কী নিয়ে আসবে? ওরা তো, আমরা তো আর নেবো না ওদের টাকা, যদি ইংল্যান্ড থেকে আসে ইংল্যান্ডের টাকা তো নেবো না, আমরা কী নেবো? ডলার, কারণ আমরা তেল কিনি ডলারে। তো ওরকমই তো ওরা যখন আসছে আমাদের এখানে ডলার নিয়ে আসছে, ডলার এনে পরে আমরা ওদেরকে গান্ধীজি টাকা দিচ্ছি, ওরা এখানে ব্যবসা করছে, ঠিক আছে? তারপরে এই যে ডলার আমাদের ইনস্ট্যান্ট পাচ্ছি, তো ওই ডলারটা আমাদের কী কাজে হবে? আমরা কি করতে পারি? ডলার দিয়ে পরে আমরা তেল কিনতে পারি, আমাদের যা যা গুডস, আমাদের বিদেশি জিনিসগুলো লাগে সেগুলো আমরা কিনতে পারি, ঠিক আছে? তো এই পলিসি সম্বন্ধে আমাদের আজকে জানতে হবে, যে নিউ ইকোনমিক পলিসি, যেটারই নাম হচ্ছে এলপিজি মডেল, লিবারেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, আর যেটাকে বলা হয় মনমোহন মডেল, ঠিক আছে? কেন পিভি নরসিমহা রাও ছিল প্রধানমন্ত্রী, আর একটা সেই সময় আমাদের ফিনান্স মিনিস্টার কে ছিল মনমোহন সিং। এই দুজনের মডেলটা, হ্যাঁ, চন্দ্রশেখর সময় অ্যাডভাইজার ছিল, হ্যাঁ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ঠিক আছে? তারপরে যখন ও আবার চন্দ্রশেখর হেঁটে যায়, তখন এরা সব চেঞ্জ হয়ে যায়, এ আবার ইউজিসির চেয়ারম্যান হয়ে যায়। কিন্তু ও তখন নিজের দপ্তরে সামাল, তখন ওকে সকালে ফোন করেছে, তুমি ওখানে দপ্তরে কী করছো, তুমি চলে আসো, তুমি ফিনান্স মিনিস্টার হচ্ছে, তো বলে তুমি এখনই এসো। হ্যাঁ, গ্র্যান্ড কমিশন 1956, তাই না? বুঝতে পেরেছি গল্পটা? এবার ভারতে এরকম পরিস্থিতি হবার কারণ, নিউ ইকোনমিক পলিসি আনার কারণ হচ্ছে এইসব ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এগুলো নিয়ে কী হয়েছিল না, ভারতকে একটা কনজারভেটিভ বা ক্লোজড ইকোনমিতে পরিণত করেছিল, যে এখানে সরকারি সেক্টরই প্রচুর, মানে সব কিছু সরকার সেক্টর থাকবে, যেগুলো লাইসেন্সই রাজ থাকবে, কোনো কিছু নিতে গেলে তোমার লাইসেন্স নিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে কি থাকবে, যে এখানে বলবে যে কোনো তুমি জিনিস করো, যদি তুমি কোনো গুডস প্রডিউস করো, ঠিক আছে, তুমি তাহলে গুডস প্রডিউস করলে তোমাকে বলে দেন তুমি বেসরকারি কোম্পানি, বলে ঠিক আছে, তোমাকে লাইসেন্স লাগবে, তুমি লাইসেন্স নিলে তাও ঠিক আছে, তারপরে বলে তোমাকে হাই ট্যাক্স দিতে হবে, তাও ঠিক আছে, তারপরে তুমি কত টাকা বিকবে সেই দামটাও সরকার ঠিক করে দেবে, বুঝতে পারলে? তুমি কত প্রডিউস করবে সেটাও সরকার ঠিক করে দেবে। তো যখন বিদেশি লোকরা আসবে ব্যবসা করতে, ওরা ব্যবসা করবে, প্রডিউস করবে, তারপর থেকে সরকার বলে যে আমি তোমার দাম ঠিক করে, এটা তুমি বাইরে ভারতে এই বেশি বেচতে পারো না, এর কমেই তোমাকে বিক্রি করতে হবে। ভারতে যে আগে শুধু একটা মডেলের আমরা পেতাম গাড়ি, অ্যাম্বাসেডার, আগে সরকার ঘড়িও তৈরি করেছে, সরকার গাড়িও তৈরি করেছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং জিনিস করেছে, কিন্তু সরকারকে তাতে কিছু করা উচিত না, বুঝতে পারলি? সরকারি সেক্টর এত বেশি ডেভেলপ হয়েছে, সরকারি সেক্টর লোকগুলো কাজ করেনি, যেহেতু কাজ না করার জন্য প্রোডাকশন বেশি হয়নি, প্রোডাকশন বেশি হবে না তো ইফেক্ট হয়ে যাবে। সরকারি সেক্টর যেগুলো হয় আমরা দেখতে পাই, ওরা জানে তো ওদেরকে তো কাজে ছাড়াতে পারবে না। হ্যাঁ, সরকারি সেক্টর ভালো, সবই ভালো, কিন্তু তাদেরকে ওইভাবে মেকানিজম, আর কত বা মেকানিজম চালাবে, যদি নিজের প্রতি না রেসপন্সিবিলিটি হয়, তুমি কোনো মেকানিজমই কাজ করবে না, বুঝতে পারলি? তো ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো নিয়ে, এগুলো নিয়ে প্রচুর ফল্ট ছিল। ফল্ট হচ্ছে এগুলো, যেখানে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, তারপরে ট্যারিফ অ্যান্ড কোটা, হাইলি ইম্পোর্ট ডিউটি,
ওরা কেন চাইতো না যে ভারতে আমাদের এখানে লোক এসে বিক্রি করুক? কারণ ওরা চাইতো যদি এখান থেকে লোক, বাইরে থেকে বিদেশ থেকে লোক আসবে আর এখানে যদি বিক্রি করবে, তো একটা যদি এই জিনিসটা বিক্রি করে এখানে, তো এটা যদি $1 দাম হয়, তো বাইরে থেকে আসছে, তাহলে এখানে 60 টাকায় বিক্রি হবে আর বা 70 টাকায় বিক্রি হবে, আর ও 70 টাকায় নিয়ে চলে যাবে। এবার এইটা ধরলে ও কাস্টম কোনো একটা লোককে দিল, তাই না? তো কাউকে দিল, তো প্রথমে ও দিয়ে দিলে এই গুডসটা আমাদের এখানে পাঠিয়ে দিল, এখানে বিক্রি হয়ে গেল। ও কোম্পানি কোথায়, যে বিদেশে আছে, বিক্রি হয়ে যাওয়ার পরে দাম রাখলো 70 টাকা, তো 70 টাকা নিয়ে নিল। 70 টাকার পর আবার তো মালিক তো নেবে, মালিক তো বাইরে আছে, তো ও কিন্তু এটা আমাদের এখানে তুমি কিনলে এটা 70 টাকায়, কিন্তু এই টাকাটা তুমি ওখানে দিলেও কোম্পানিকে দেবে, ঠিক আছে? কোম্পানি কাছে যাবে না, তখন কোম্পানির কাছে টাকাটা কিন্তু ডলার হয়ে যাবে, সে ডলারটা দেবে আরবিআই। তুমি যদি এখন বিদেশে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, যত টাকা আছে তুমি নিয়ে যাবে, তোমাকে ডলারে কনভার্ট করে দিতে বাধ্য কে? আরবিআই। তা আরবিআই কাছে যদি ওটা রিজার্ভই না থাকে, তাহলে দেবে কি করে? ঠিক আছে, তো আরবিআই কাছে অলওয়েজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করে রাখতে হয়, অলওয়েজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করে রাখতে হয় আরবিআই কাছে। তার মধ্যে কি কি থাকে না, তার মধ্যে ডলার থাকে, তাই না? তার মধ্যে কি থাকে, গোল্ড থাকে, আর তার মধ্যে কি থাকে, হ্যাঁ এসডিআর থাকে, ঠিক আছে? এগুলো আমরা ফরেক্সের ক্লাসে পড়বো। তো তার মধ্যে যে এই যে ফরেক্স, তাই তো, এইটা তার মধ্যে আমাদের কি থাকে, তা আরবিআই এটাকে মেনটেন করে, আরবিআই, তাই না? কি না, ডলার, গোল্ড আর এসডিআর, ঠিক আছে? বা আরটিপিও বলবো, এটা আমরা পরে বলবো আরটিপি। তো এই যে এটা যার ভ্যালু যত বেশি, সেই দেশ তত বড় লোক, আমরা এইভাবে ধরে রাখবো, ঠিক আছে? এবার ধরলাম আমাদের কাছে ডলার আছে, ধরলাম ডলার আছে $100, আমাদের কাছে গোল্ড আছে ধরলে $100, মানে 100 টাকা, আমরা ভ্যালু তো বার করে নিচ্ছি, ঠিক আছে? 100 টাকা, ডলারও আছে ধরলাম 100 টাকা, এইচডিআরও আছে ধরলাম 100 টাকার, তাহলে কী হলো, 300 টাকা হচ্ছে আমাদের কি ফরেক্স, তাই না? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ঠিক আছে? এইবার যদি আমাদের কাছে ডলারও 100 টাকার আছে, গোল্ডও 100 টাকার আছে, এইচডিআরও কত আছে 100 টাকা, তাহলে আমাদের ফরেক্স কত হয়ে গেল 300 টাকার। এবার যদি আমরা এখানে দেখি, ধরলাম এটাও একটা দেশ, তাই না? এটাও একটা দেশ, এদের হচ্ছে ডলার হচ্ছে, এদেরও গোল্ড হচ্ছে, এটা হচ্ছে এইচডিআর, তো এদের হচ্ছে ধরলে ডলার আছে 50 টাকার, এটা হচ্ছে 50 টাকার, এটা হচ্ছে 50 টাকা, টোটাল কত হচ্ছে 150 টাকা। ধরলাম দেশটা পাকিস্তান, তো পাকিস্তানের 150 টাকা, আমাদের কত হয়ে গেছে ফরেক্স রিজার্ভ 300 টাকা, ঠিক আছে? তো এই যে আমাদের 300 টাকা ফরেক্স রিজার্ভ আছে, তার মানে কি পাকিস্তানের থেকে আমরা বড় লোক আছি, আমাদের রিজার্ভ ব্যাংক, আমাদের দেশ তাদের থেকে বড় আছে। এবার দেখ, তার মধ্যে আমাদের এখানে 100 টাকার কি আছে, 100 টাকা আমাদের ডলার আছে, ওদের 50 টাকা, 50টা ধরে নিলাম, 100টা ডলার ধরে নিলাম, ওদের 50টা ডলার আছে, ঠিক আছে? এবার ধরো তেল ধরলে $50 আমরা কত পাবো না, 20 লিটার তেল পাবো। তো এই যখন 20 লিটার তেল কিনে নেবে, তারপরে পাকিস্তানের শেষ হবে, কিন্তু তাও আমাদের থাকবে, কিন্তু আমাদের 100টা ডলার আছে, তাই না? তা আমাদেরকে নিশ্চয়ই যেমন ডলার তেলে বেরোবে, ওরকম ডলার এখানে তো কামাতেও হবে রোজ, তাই না? তো কামাবো কীভাবে ডলার? কেউ যদি আমাদের বিদেশ গেল, বিদেশে কাজ করে, সে তো টাকা পাঠাবে, ও তো ডলারে পেমেন্ট পাবে, তো যখন আমাদের এখানে পাঠাবে তখনও কিন্তু আমরা ডলার পাবো। বা তাহলে কোনো বিদেশি আমাদের এখানে ঘুরতে আসছে, তাজমহল দেখছে, ও তো ডলার নিয়ে আসবে, ঠিক আছে? সরকার কিন্তু এখানে লোক যে তাজমহল ঘুরবে, এখানে হোটেলে খাবার, ও তো ডলার কেউ নেবে না, গান্ধীজি টাকা নেবে। তো ওর কাছে ফরেন ট্রাভেলার আসবে, তখন কী পাবো আমরা, ডলার পাবো, ঠিক আছে? তারপরে কি হতে পারে, আমাদের এখানে যখন কোনো একটা ব্যবসা করতে আসবে, ম্যাকডোনাল্ড হলো, এইসব কোম্পানি আসছে, তো কোম্পানি যখন এখানে আসবে, এসে এখানে ব্যবসা করবে, তাই না? এখানে ব্যবসা করবে, এখানে একটা ফ্যাক্টরি করবে, তো তবেই তো ওখানে কি পাবে, ডলার পাবে। এবার ডলার কি, ও যখন আসবে, তো ও জানবে যে ভারতীয় টাকায় আমার 100 কোটি টাকা খরচা আছে, ঠিক আছে? তো ও 100 কোটি টাকা সমান কত ডলার, ওইটা বার করে নেবে, ওই ডলারটা নিয়ে চলে আসবে। ওই ডলারটা এনে পরে কী করবে, ধরলে আমরা ধরে নিলাম $35 কোটি, ওরা $35 কোটি নিয়ে চলে এলো, তা আমাদের এখানে দিয়ে দিল, ঠিক আছে? আমরা তার পরিপ্রেক্ষিতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিলাম তাকে, ঠিক আছে? আমরা ডলার নিয়ে পরে আমাদের ফরেক্স বেড়ে গেল, আমরা অনেক জিনিস কিনতে পারবো, আমাদের যদি এইসব ক্রাইসিস হয়ে যায়, আমরা বিদেশি লোন নিলে সেগুলো দিতে পারবো, তো ডলারে পেমেন্ট নেবে, বুঝতে পেরেছিস? তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কী হলো, তাহলে আমাদের এখানে মজবুত হয়ে গেল। আর ওই যে কোম্পানি এখানে আসবে, তারপরে ও এত হাজার কোটি টাকা ও পেয়ে যাবে, গান্ধীজিওয়ালা টাকা। ও এবার প্রথমে কী করবে, জমির যে মালিক হবে তাকে জমিটা কিনবে, দেবে, তারপরে যে লেবারগুলো কাজ করবে তাকে মাইনা দেবে,
ঠিক আছে। ও তারপরে এখানে কারেন্ট কানেকশন করবে, সেটার জন্য লোক নেবে, ঠিক আছে। ও প্রচুর ইট বালি কিনবে, কনস্ট্রাকশন করবে, মেশিন কিনবে ভারত থেকে, তো এগুলো সবই কী হবে, ও টাকাগুলো ওখানে দিতে থাকবে, ঠিক আছে। আস্তে আস্তে সব টাকাগুলো খরচা করবে। এবার তোর তো মনে হবে যে ও যে যদি ও 35,000 কোটি টাকা, $35,000 যদি এখানে নিয়ে আসে, তাহলে ও তো আবার লাভ করে তো নিয়েও যাবে, তাহলে তো আবার ডলার আমাদেরকে দিতে হবে, ও তো কোম্পানি থেকে লাভ করবে, তাই না? হ্যাঁ, তো লাভ তো করবে, কিন্তু ও যখন নিয়ে আসবে ধরলে $35,000, 35,000 কোটি টাকা কোটি ডলার যখন নিয়ে আসবো আমাদের এখানে, আর ও আসার পর থেকে যখন ফেরত পাবে, ঠিক আছে, ও তো একবারে ওরকম ফেরত পাবে না, আস্তে আস্তে করে ফেরত পাবে না। আর এই সময়টা তো 2-3 বছর লাগবে, একদিনে এসে তারপরের দিনে কি ফেরত দিতে পাবে? তো এতদিন তো আমাদের কাছে ডলারটা থাকবে, এতদিন তো আমরা ডলার থেকে আবার ডলার তৈরি করে নেবো, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তো এই ব্যাপারগুলো এখানে চলছে, ঠিক আছে। যার পর থেকে তো আমাদের এখানে এই যে মানুষ আসবে এখানে ইনভেস্ট করতে ভারতে, সেইটুকু আসতো না তারা, কারণ আমাদের এখানে অনেক ট্রেড ওয়ারিয়ার থাকতো, প্রচুর ঝামেলা থাকতো। তো সেই ঝামেলাগুলোকে সলটিং করার জন্য এই নিউ ইকোনমিক পলিসি আসে, আর সরকারের কাছে আর কোনো কী ছিল, চয়েস, মানে কোনো চয়েস ছিল না, ওকে এটা করতেই হতো। সরকার আমাদের ওই ইকোনমিক, আমাদের ওই যে সোশ্যালিস্ট অ্যাপ্রোচটাকে ভুলে যেয়ে পরে ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচে চলে আসে, আর আমাদের যা কিছু ছিল মানে ট্যারিফ কোটা ওগুলোকে সব কী করে দেয়, অ্যাবলিস্ট করে দেয় একদম। আর সরকার নতুন একটা ইকোনমিক্স রিফর্ম নিয়ে আসে, যেটার নাম হয় এলপিজি মডেল, ঠিক আছে। তো লিখতে শুরু করে দেবো। দেখ, প্রথমে কী হয়েছিল, এই নিউ ইকোনমিক্সের আগে কেন এই পলিসিটা অ্যাপয়েন্ট হলো, আমরা এই পয়েন্টগুলো একটু জেনে নিই, তাই না? এই পয়েন্টগুলো কী আছে না, প্রথম হচ্ছে ফিসকাল ডেফিসিট। 1980 সালে, তাই না, 1981 সালে ফিসকাল ডেফিসিট 5.4 অফ জিডিপি ছিল, তাই না? যেটা কি হয়েছে 1990 থেকে 91, 10 বছর আস্তে আস্তে কী হয়েছে, সেটা 8.4 অফ জিডিপির হয়ে গেছে। ফিসকাল ডেফিসিট মানে কি ছিল, আমরা পাতি এটুকুই দেখি, গভর্নমেন্টের রেভিনিউ আর এক্সপেন্ডিচারের পার্থক্য। গভর্নমেন্ট রেভিনিউ কত হচ্ছে, ধরে নে গভর্নমেন্ট 100 টাকা আয় করছে, ঠিক আছে, কিন্তু খরচা প্রচুর করছে। এই যে ডেফিসিটটা, আমরা এই ডিটেলস আমরা বাজেটে দেখেছি, বাজেটের ক্লাসে কেউ দেখে নিতে পারে। কিন্তু এই যে ফিসকাল ডেফিসিটটা, সেটা দাঁড়িয়েছে কত, ফিসকাল ডেফিসিট আছে, প্রাইমারি ডেফিসিট আছে, বাজেট ডেফিসিট আছে, সব আমরা বলবো। আমরা পাতি উদাহরণ হিসাবে ধরছি যে গভর্নমেন্ট তার ডেফিসিট, খরচা বেশি করে ফেলছে, তাই না, সরকার মানে যখন চলছে। তো এই ফিসকাল ডেফিসিট আগে ছিল 5.4 অফ জিডিপি। জিডিপি যদি 100 টাকা হয় তো 5.4 টাকা কী ছিল ফিসকাল ডেফিসিট। কিন্তু 10 ডিসের আস্তে আস্তে সেটা কত হয়েছিল 8.4, মানে জিডিপি যদি 100 টাকা হয় তো 8.4 টাকা কী হয়ে গেছিলো। তো যখন ফিসকাল ডেফিসিট হয়ে গেছিলো, বাজেট করতে যে আমরা যখন 100 টাকার বাজেট করেছিস, কিন্তু আমার খরচা হয়ে গেছে 110 টাকা, তো আমাকে 10 টাকা তো দিতে হবে রে বাবা, কারো কথা থেকেও, ওটাই ডেফিসিট। 10 টাকা তো কোথা থেকে দিতে হবে আমাদেরকে, নেক্সট বারে যা কামাবো আমাকে দিতেই বেশি যাবে, প্রথম কথা। এটা আমাদের একটা হয়েছিল, খুব তাড়াতাড়ি বেড়ে গেছিলো। ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট নেক্সট, তাই না। ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে ওখানে, তো কত হচ্ছে, সেটা হচ্ছে কত 2214 করোড় টাকা। আর যেটা পরে আস্তে আস্তে কত 17,364 করোড় হয়ে গেছে। ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস কী পড়েছিলাম, এখানে আছে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। বেসিক্যালি ইম্পোর্ট, আমরা যা জিনিস ইম্পোর্ট করি আর যা জিনিস এক্সপোর্ট করি, ঠিক আছে। আমরা ধরে নেব আমরা 1 কেজি আম প্রডিউস করলাম, ঠিক আছে, তারপর এটা বিক্রি করলাম, তো আমরা কত টাকার জিনিস বিদেশে পাঠালাম, বিদেশে বিক্রি করলাম, তো বিদেশে আমরা 1 কেজি আম বিক্রি করলাম, ঠিক আছে। আমরা কি করলাম, তার সাথে সাথে কী করলাম, আমরা চাল নিলাম 5 কেজি, 10 কেজি তেল নিলাম, আবার 5-7 কেজি ভালো আম নিলাম, টোটাল আমরা কত কিছু ইম্পোর্ট করলাম। তো ভ্যালুতে কী হলো, আমরা ডেফিসিটে চলে গেলাম না। সেরকম ব্যালেন্স অফ পেমেন্ট এখান থেকে দেখা হয়, ঠিক আছে। তো সেই ক্রাইসিসটা আমাদের প্রচুর কোটি টাকা চলে গেছে না, আমরা মাল দিয়েছি কম, নিয়েছি বেশি, তো নিশ্চয়ই পেমেন্ট বেশি করতে হয়েছে, ডলারেই করতে হয়েছে, ঠিক আছে। তো ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস এত টাকার একটু চলে গেছে, সেই সময় এই টাকাটা অনেক টাকা। ফরেন লোন 80-র দশকে 80 থেকে 81 সালে 12% ছিল ফরেন লোনে আমরা, আর যেটা 90 থেকে 91 আস্তে আস্তে কত 23% আমরা লোন নিচ্ছি। তো 23% লোন নিচ্ছি, আমাদেরকে ফেরত দিতে হবে। 23% মানে চারটিখানে ব্যাপার নয়, 23% অফ জিডিপি যদি 100 টাকা হয়, মানে আমাদের এখানে প্রডিউস করে জিডিপি, তো অ্যাকচুয়াল তো মানে সেটাতে তো ঠিক মাপ বেরোয় না। আমাদেরকে মাপতে গেলে আমরা কি ন্যাশনাল ইনকাম দেখতে হবে,
তাই না? ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা পার ক্যাপিটা ইনকাম দেখতে পারি, আমরা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে দিয়ে ন্যাশনাল ইনকাম দেখবো, তাই না? তো ওগুলো দিয়ে এবার আরও কমবে নিশ্চয়ই জিডিপি থেকে। তো এই যে জিডিপি কত হচ্ছে, জিডিপি যদি 100 টাকা হচ্ছে 23% কী হয়েছে, আমাদের লোনই তো শোধ দিতে হবে। বুঝতে পেরেছি তো কী অবস্থা দেশের। তারপরে হচ্ছে কি ফরেন ডেট সার্ভিস, মানে কি, মানে আমরা ফরেনের কাছে টাকা নিয়েছিলাম লোন হিসাবে কত 12%, একটা 10 টাকা সেটা 23% হয়ে গেল। আর যেটা ফরেন ডেপ্ট হিসাবে আমরা নিয়েছিলাম 15, সেটা হয়ে গেছে 30%। তারপরে হচ্ছে ফল ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কী বলেছিলাম, এই যে রিজার্ভ, তাই না? আমাদের 300 টাকা রিজার্ভ ছিল, সব মিলিয়ে ভ্যালুটা, ডলার, গোল্ড, এসডিআর, ফরেক্সে আমি ভালোভাবে ক্লাস নেবো, তখন বুঝতে পেরে যাবে সবাই। সেটা পাকিস্তানে 150 টাকা ছিল, মানে খুব কম দিন চলতে পারবে। আমরা কি করেছিলাম, প্রথমে গোল্ড বিক্রি করার চেষ্টা করেছিলাম, তাই না, যে গোল্ড করে ডলার নিয়ে আসবো, যার ফলে আমরা তেল ফেলতে, মানে আমাদের এটা তো কমেই গেছিলো, তার সাথে সাথে গোল্ডটাও কম ছিল এবার। তারপরে তার কিছু থাকবে না, দেউলিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে রিজার্ভ, যেটা রিজার্ভ আমাদের কত ছিল আগে, ছিল 86 থেকে 87-তে ছিল কত 8151 কোটি ভ্যালুটা, যা যা সব মিলে, সেটা কততে হয়ে গেছে 6252 কোটি। মানে সব কিছু কমে কমে আসছে। দেখ ইনফ্লেশন 16.7, মানে বুঝতে পারছিস কত ইনফ্লেশন, জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা মোটামুটি আমরা চলে আসবো, যেহেতু এত কিছু ঘটেছে, ভারতকে বাঁচানোর পক্ষে খুবই চাপ হয়ে গেছিলো। ভারত লোন নিল আইএমএফ থেকে, জানিস তো, ভারত আইএমএফ থেকে লোন নিয়েছিল 1991 সালে, তাই তো? লোন নেওয়ার পর ভারত ওই 1.3 বিলিয়ন, তাই না? তো ওই যে লোন নেওয়ার পর ভারত তারপর থেকে যখন নিউ ইকোনমিক পলিসি অ্যাপ্লাই করে, ভারত আজ অব্দি আর লোন নেয়নি আইএমএফ থেকে। ভারত এখন কিন্তু লোন আইএমএফ থেকে 1 টাকা লোন নেয়নি, ঠিক আছে? এই পলিসির ফলে এমন হয়েছে যে প্রচুর আমাদের কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এসছে, প্রচুর এসছে, বিদেশি লোক এসছে, ব্যবসা করছে, এই করছে, ঘুরতে আসছে, এই করছে, প্রচুর টাকা আসছে, বুঝতে পারলি? শুধু কি হয়েছে, কি মানে ধরো তোমার বাড়ি, তুমি 3 তলা বাড়ি, নিজের বাউন্ডারি জুড়ে নিজের মতো থাকতে, নিজের মতো কাজ করতে, যার ফলে তুমি কি হলে, তুমি ওইটাকে সামালতে গিয়ে তোমার অবস্থা খারাপ হয়ে গেল, রাজার মতো থাকতে। এবার কি হচ্ছে, তুমি ঘরগুলোকে সব, তুমি আবার ওরকম থাকতে, কিন্তু ঘরগুলোকে সব ভাড়া ঘর দিতে হলো, নিচটা বিক্রি করে দিলে, সাইডটা বিক্রি করে দিলে, এই বিক্রি করে দিলে, মানে এইটা যে সামনের যে বাউন্ডারির যে জায়গাটা আছে, বাগানটা, সেটাও বিয়ে বাড়ির সময় ভাড়া দিয়ে দিচ্ছিস, ঠিক আছে? এরকম করে পুরো জায়গাটা, শুধু তোর রুমটা বেঁচেছে, তো যার জন্য টাকা তো আসবেই প্রচুর, বুঝতে পারছিস? টাকা তো প্রচুর আসবে, প্রচুর হয়ে গেছে টাকা এখন, ঠিক আছে? ফরেক্স প্রচুর বেড়ে গেছে, আমরা প্রচুর জিনিস করতে পারি। নেক্সট আমরা লিখতে শুরু করি, ঠিক আছে? চল, তো আমরা নেক্সট এলপিজি মডেল, আমরা এলপিজির মডেলে প্রথম আমরা জানবো এবার নেক্সট লিবারালাইজেশন, ঠিক আছে? আমরা এই মডেলটাকে পুরো জেনে নেবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোরা বারবার করে অনেকে পড়েছিস এলপিজি মডেলটা। লিবারালাইজেশন মানে কি, এল ফর কি হবে, লিবারালাইজেশন। এইখানে কি হয়েছিল, তাহলে লিখ, বলে দিচ্ছি। তো নেক্সট লিখবো এই এলপিজি, এল ফর বা এল স্ট্যান্ড ফর লিবারালাইজেশন, LIBERALISATION। দেখ লিবারালাইজ যেটা আছে মানে উদারীকরণ। এবার দেখে নে, এই যে এল ফর লিবারালাইজেশন, এখানে কি বলা হচ্ছে, এখানে 7টা সেক্টর, আমাদের মেজর 5টা সেক্টর, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, একটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, একটা হচ্ছে ফিসকাল সেক্টর, একটা ফরেন এক্সচেঞ্জ সেক্টর, একটা হচ্ছে আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টর। এই যে সেক্টরগুলো, এগুলোকে কি, এগুলোর উপর রিফর্মস নিয়ে আসবে। প্রথম কথা, আমরা এইভাবে করলে ভুলে যাবে, অনেক চাপ হয়ে যাবে, আমরা আস্তে আস্তে বুঝি। যে পাতি এখানে বলতে চেয়েছে যে এর আগে সবথেকে প্রথম লিবারালাইজেশনের সবথেকে প্রথম যেটা হয়েছিল, সেটা হচ্ছে কি, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স প্রথাটাকে কি করেছিল, অ্যাবলিস্ট করে দিয়েছিল। যে এবার তোমাকে ইন্ডাস্ট্রি করতে গেলে আর তোমার লাইসেন্স লাগবে না। যে তাহলে এর আন্ডারে আমরা কি লিখবো, এল এর আন্ডারে, লিবারালাইজেশন আন্ডারে তোমাকে দেবে যে লাইসেন্স প্রথাটা যে তুলে দিল, এটা কিসের আন্ডারে, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন না লিবারালাইজেশন? কী হবে অ্যান্সার? এখানে কোয়েশ্চেনটা এইভাবে আসে, ঠিক আছে? লাইসেন্স প্রথা যে তুলে দেওয়া, এর আগে কত সালে লাইসেন্স প্রথা অ্যাপ্লাইড হয়, 1956 সালে অনুযায়ী কি হয়,
লাইসেন্স প্রথা আসে, আর লাইসেন্স প্রথা যখন এলো তো নিশ্চয়ই তো লাইসেন্স প্রথা এখানে আসাতে কী হয়েছিল, সব কিছুর উপর লাইসেন্স লাগতো, সরকার লাইসেন্স দিতে চাপ হতো, সরকারিভাবে লাইসেন্স দিত না, সরকার প্রচুর ওয়াচ করতো, লাইসেন্স তাও নিলেই তুমি ব্যবসা করতে এলে ব্যবসা করছো, তার উপর তোমাকে কি ট্যারিফ দিতে, হেভি ট্যাক্স দিতে হতো, যেমন কোনো গুড় যদি বাইরে থেকে নিয়ে আসতে, তাই তো ট্যারিফ যেগুলোকে বলছি। তারপরে নেক্সট হচ্ছে কি, ওটা যখন তুমি বিক্রি করতে হবে সরকার দাম নির্ধারিত করে দেবে, যেটার দাম হচ্ছে এত টাকা, এটার দাম হচ্ছে অত টাকা, তো প্রচুর টাকা দামে প্রথম পড়ে যাবে, তাহলে আরও চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্যই বলছে যে রিডিউস করে দিল কি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাইসেন্স লাগবে না। দ্য নিউ ইকোনমিক পলিসি অ্যাবলিশ দ্য রিকোয়ারমেন্ট অফ লাইসেন্সিং। কিন্তু তাহলে কি সব ইন্ডাস্ট্রিতেও কি আর লাইসেন্স লাগবে না, প্রথম লিবারালাইজেশন এটা করলো, পুরো ভারত জুড়ে লাইসেন্স লাগবে না, তুমি যে কোনো ব্যবসা এমনি করতে পারো, কিন্তু 5টা ব্যবসা ছাড়া, ওই 5টা ক্ষেত্রে ছাড়া তুমি যে কোনো ক্ষেত্রে লাইসেন্স আর লাগবে না, তুমি এমনি চাইলে ব্যবসা শুরু করে দিতে পারো, লাইসেন্স আর এত ঝামেলা। কী কী 5টা ব্যবসা? একটা ব্যাপার কি মদ, LIQUR লিকার, তাই না? এই যে তুমি যখনই তৈরি করবে তোমার এটার ক্ষেত্রে লাইসেন্স লাগবে। তা বলে কি মদ বেসরকারি লোক তৈরি করে না? করে। কি লাগে? লাইসেন্স লাগবে। তারপরে যে সিগারেট, এই সিগারেট তৈরি করতে গেলে কি করতে হয় তাকে, মানে সিগারেট তো লিখবি না, এটা কি লিখবে? টোব্যাকো রিলেটেড এগুলো, ঠিক আছে। কি লাগে তোমাকে? লাইসেন্স লাগে। তারপরে ডিফেন্স ইকুইপমেন্টস, ডিফেন্স ইকুইপমেন্টস মানে কি? বোম না, মানে হচ্ছে যন্ত্রাংশ। কাদের? হ্যাঁ, আমাদের ডিফেন্সের যেসব যন্ত্রাংশ হতে পারে, সে হতে কি হতে পারে, সে রাইফেল হতে পারে, এ হতে পারে, ওগুলো কিন্তু ওগুলো যদি তৈরি করতে হয় তাহলে তোমার লাইসেন্স লাগবে বেসিক্যালি, তাই না? তাও সরকার দেবে না দেবে সরকারের ব্যাপার। তারপরে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ মানে কি? বারুদ, যেগুলো ইন্ডাস্ট্রিয়াতে ইউজ হয়, ডিনামাইট ফিনামাইট যেগুলো ইউজ হয়, সেগুলো তৈরি করতে গেলে লাইসেন্স লাগবে। তারপরে ডেঞ্জারাস কেমিক্যাল, ঠিক আছে, 5 নম্বরে। এই 5টা ডেঞ্জারাস কেমিক্যাল, তুমি যদি যে কোনো ডেঞ্জারাস কেমিক্যাল তৈরি করো সেক্ষেত্রে কি লাগবে তোমাকে? লাইসেন্স লাগবে, ঠিক আছে। তো এই 5টা ছাড়া তুমি ভারতে যে কোনো জিনিস তৈরি করো তোমার কোনো কিছু লাইসেন্স লাগবে না, ঠিক আছে। তুমি এরকম ব্যবসা শুরু করে দাও, কোনো চাপ হবে না, শুধু ছোট্ট একটা ট্রেড লাইসেন্স নিয়ে পড়ে, ঠিক আছে, আর কোনো চাপ হবে না, ঠিক আছে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স বানিয়ে নাও, তো আমি এটা তৈরি করছি, কিন্তু ওইটাতে লাইসেন্স লাগতো পুরো। এর আগে যে কোনো জিনিস হতো ওইটার জন্য ওই ডিপার্টমেন্ট যেত, ওই ডিপার্টমেন্ট তোমাকে লাইসেন্স দিত, ওর সাথে অনেক কিছু তোমাকে জিনিস ম্যান্ডেটারি ছিল, শুধু ওইটুকু না। আর কি হচ্ছে না, এখানে হচ্ছে কি এই অ্যাক্টের ফলে কি হচ্ছে, MRTP অ্যাক্টটা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, MRTP অ্যাক্ট উঠে গিয়ে কী হয়, সেটা 2002 সালে আসবে। তো প্রথমে কি সেই বছর উঠে যাবে? না, সরকার এখানে কি MRTP অ্যাক্টার যেই সব জিনিসগুলো আছে, যেসব ফল্টগুলো ছিল MRTP অ্যাক্টের, সেগুলোকে কি করবে সরকার? কি করবে? আস্তে আস্তে ডিক্রিজ করবে, না কি করবে? মেকিং MRTP অ্যাক্ট মোর লিবারাল। যে MRTP অ্যাক্টটাকে মনোপলি কি ট্রেড প্র্যাকটিশনার অ্যাক্ট, এই যে MRTP অ্যাক্টটাকে সেটাকে আরও কি করবে? লিবারাল করছে, ঠিক আছে। যে না এত মানে তুমি কোম্পানির প্রতি থাকতে পারো না, যে যে তারা মনোপলি চালাচ্ছে, তো ওরা যে মনোপলি চালাচ্ছে কি না চালাচ্ছে সেটা অনেকটা ছাড় দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি হতে পারে? FDI কিসে পড়বে? কোয়েশ্চেন দেবে যে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের মধ্যে FDI কি পড়বে? তারপরে হচ্ছে ফ্রিডম টু ইম্পোর্ট ক্যাপিটাল গুডস লাইক মেশিনারি, র মেটেরিয়াল। বলছে তোমাকে রাইট দিলে যে তুমি বিদেশ থেকে যে কোনো মেশিনারি বা যে কোনো জিনিসের তুমি আনতে পারো, ইম্পোর্ট করাতে পারো। আগে কিন্তু সেটা ছিল না। আগে ওটা আনলে ওর উপর হাইলি ইম্পোর্ট ডিউটি লেগে যেত, ট্যারিফ কোটা লেগে যেত, যার ফলে জিনিসটার দাম প্রচুর বাড়িয়ে যেত, তো ওরা আনতো না। লিগ স্টার্টেড FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্ট। এবার ফরেনের কোনো কোম্পানি বা ফরেনরা তারা কি ডাইরেক্ট ভারতে এসে ইনভেস্ট করতে পারে আপ টু 51% শেয়ার অবধি। আগে তো অন্যরকম ছিল, ঠিক আছে, যে তারা 51% শেয়ার অবধি কী করতে হবে? যে কোনো কিছু আমাদের দেশে ওরা ইনভেস্ট করতে পারে। আগে কিন্তু সেটা ছিল না। মানে ধরে নাও ইন্ডাস্ট্রি ওরা এলো, এসে পরে যে কোনো আমাদের এখানে কি ইন্ডাস্ট্রি স্থাপন করে দিতে পারে।
কোকাকোলা এলো, এসে পরে আমাদের এখানে কি করবে, আমাদের এখানে একটা ফ্যাক্টরি খুলবে, খুলে পরে ও একদম পুরো আমাদের এখানে 51% শেয়ার ও দিয়ে দেবে, আর বাকি হলো 49% শেয়ার কারো কাছ থেকে নিল, ঠিক আছে, দিয়ে এখানে এসে পরে আমাদের এখানে ব্যবসা 51% শেয়ার মানে তো মালিক হয়ে গেল, ওই তো মালিকানা পেলো, তাই বুঝতে পারছো? তো এখানে এসে কোম্পানিটা নিজের কোম্পানি খুলে দিতে পারলো, এখানে ব্যবসা শুরু করে দিতে পারলো, এটাই হচ্ছে কি এফডিআই। ফরেনরা ডিরেক্ট কোয়েশ্চেন দেবে যে এফডিআই এটা কিসের পার্ট, লিবারালাইজেশন না প্রাইভেটাইজেশন না গ্লোবালাইজেশন, কী হবে অ্যান্সার, লিবারালাইজেশন, ঠিক আছে। তারপরে এফআইআই আপ টু 51%। হ্যাঁ, এবার আস্তে আস্তে সরকার এটা বাড়াবে রোজ, ঠিক আছে। এখন বলবে যে ডিফেন্স 100% এফডিআই করে দিল, বলে না কই পরীক্ষায়, মানে পরীক্ষা বলছে নিউজে, এগুলো আবার আস্তে 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 সব বাড়াবে সরকার যখন করে করে, তো 51% তখনই করে দিয়েছে। তারপরে কী হচ্ছে, তারপরে হচ্ছে এফআইআই ওয়াজ ইন্ট্রোডিউস, এফআইআই ওয়াজ ইন্ট্রোডিউস, এফআইআই ফুল ফর্ম কী হচ্ছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এই যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট সেটাও শুরু করে দিল, ঠিক আছে। মানে ফরেনরা, তুমি যদি ফরেন কোম্পানি তুমি চাইছো ভারতে ব্যবসা করবে, যে 100,000 কোটি টাকার আমি একটা কোম্পানি তৈরি করবো, তুমি ডাইরেক্ট আসতে পারো, আমাদের এখানে কারো একজন শেয়ার ফেয়ার নিলে আর তুমি দুজন মিলে ফ্যাক্টরিটা তৈরি করে এখানে প্রডিউস করে দাও, এটা হলো এফডিআই। এবার তুমি চাইছো আমি আসবো না, আমি শুধু টাকা লাগাবো, তো তুমি ইনস্টিটিউশনের মাধ্যমে টাকা লাগাতে পারো। যেমন তুমি ভারতের যে কোনো একটা কোম্পানিতে শেয়ার লাগিয়ে দিলে, ঠিক আছে, তাহলে কী হয়, সেটা তোমার ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হলো, তুমি এলে না কিন্তু তোমার টাকা ঠিক ভারতে চলে এলো, তাই না, আবার লাভ হলে তুমি ওখান থেকে নিয়ে নেবে, এটা কি, হ্যাঁ না ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে করো, যেমন আমাদের এখানে শেয়ার মার্কেটের মাধ্যমে করছো, আর ডিরেক্ট ওটা তুমি ডাইরেক্ট চলে আসছে কোম্পানি, কোকাকোলা কোম্পানি ডাইরেক্ট চলে আসছে, ম্যাকডোনাল্ড কোম্পানি ডাইরেক্ট চলে আসছে, ঠিক আছে, ওটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এফআইআই। তারপরে এটা কত পার্সেন্ট, ওগুলো সব ওই আপ টু 51 এরকম টাইপের পুরোটাই আছে, 100% আছে মানে কিছু কিছু ক্ষেত্রে। তারপরে বলতে ব্যাংক, তো ব্যাংক কিসের মধ্যে পড়বে, এই যে বিদেশি ব্যাংকরা এখানে আসবে এটা কিসের মধ্যে পড়বে, হ্যাঁ এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, যে বিদেশি ব্যাংকগুলো আমাদের এখানে আসতে পারবে, ঠিক আছে, এটা তার আগে তো আমাদের কোনো বিদেশি ব্যাংক আসতে পারতো, সব ইন্ডিয়ান ব্যাংক, হ্যাঁ ইন্ডিয়ানের মধ্যে সে সময় দেশি হতে পারতো, তারপরে মানে ইন্ডিয়ার মধ্যে সে সময় প্রাইভেট আর হতে পারতো, কিন্তু এবার প্রথমবার বিদেশি ব্যাংক চলে আসবে এখানে, ঠিক আছে। এবার বিদেশি ব্যাংক কেন আসবে, ঠিক আছে, কারণ আমাদের এখানে মোর কম্পিটিটিভ হবে এবার প্রচুর, ব্যাংকগুলোর মধ্যে ভালো ফেসিলিটিস পাবো আমরা প্রচুর, তাই না। তারপরে এখানে কি হবে, হ্যাঁ এটা লিখে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লিখবো, যেমন মানে ব্যাংকে 51% পর্যন্ত কি ইনভেস্টমেন্ট করতে পারে কারা, আমাদের ফরেন ব্যাংকরা, বুঝতে পারলে তো, ব্যাংকিং সেক্টর ওরা চলে আসতে পারে। তারপরে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে যেমন কি আর কি লিবারাল হয়েছিল, ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে লিবারাল হয়েছিল, ধরলে আরবিআইকে বলি তুমি এত ব্যাংকের উপর হাবি হতে পারবে না, ঠিক আছে, যেমন যে তুমি লোন দিচ্ছ সবাইকে একই রেটে লোন দাও, ঠিক আছে ব্যাংক রেট রেপো রেট, কিন্তু ও মানে যে হচ্ছে ব্যাংক কী রেটে লোন দেবে সেটা তুমি কেন বলতে যাবে, ওর মতো লোন দেখ না, তবেই তো কম্পিটিশন হবে না। যেমন রেপো রেটে তাহলে সব ব্যাঙ্কগুলোর কাছে রেপো রেট সমান, আমি তাহলে আরবিআই, তোমরা বিভিন্ন ব্যাংক, ঠিক আছে, এসবিআই ইউবিআই ফরেন ব্যাংক সব, এবার আমি যখন বললাম যে আমি ব্যাংক রেপো রেটে লোন দিচ্ছি 7% ধরলাম, 6% রেপো রেট, এবার লোন দিচ্ছি যে নেবে নাও, মানে কি যদি তুমি আমাকে 100 টাকা নাও তুমি 6 টাকা আমাকে সুদ দেবে, ঠিক আছে, তো আমি 100 টাকা নিলাম, তাহলে আমার কাছে তোমরা সবাই 100 টাকা করে নিলে, তাহলে তুমি যখন আমার কাছে ফেরত দেবে তখন তুমি আমার কাছ থেকে কত টাকা দেবে, 106 টাকা করে দেবে তুমি আমাকে, ঠিক আছে, সবাই তোমরা আলাদা আলাদা দেবে। এবার তোমরা কত টাকায়, সে টাকা তোমরা তো নিশ্চয়ই লোন দেবে, তো তোমরা কত টাকায় দেবে, কাকে কত পার্সেন্ট, এটা তোমাদের উপর, আমি বলে দেবো না, কিন্তু আগে সরকার বলে দিত যে তুমি এর বেশি কিছু মানে লোকেদেরকে তুমি ইন্টারেস্ট রেট চাপাতে পারবে না, বুঝতে পেরেছো। এখন কি হয়, আরবিআই তুমি এই যে টাকা রাখতে যাচ্ছ বা যখন তোমাকে লোন দিচ্ছে বিভিন্ন লোন দেবে আর বিভিন্ন ইন্টারেস্ট রেট নেবে না, শুধু লোন দেওয়ার ক্ষেত্রে টাকা রাখার ক্ষেত্রেও হয়, তুমি এসবিআই টাকা রাখো বলে তোমাকে 4.5% সুদ দেবো, তুমি বিদেশি ব্যাংকে টাকা রাখো বলে তোমাকে আমি 8% সুদ দেবো মাসে, তাই না, হ্যাঁ ওগুলোর মধ্যে রাখলে আরও বেশি সুদ পাবে। তো বুঝতে পারছি ব্যাংকিংকেও লিবারেল করছে, ব্যাংকিং সেক্টরকেও লিবারেল করছে, তো এখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এইটা হচ্ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে লিবারেল, তাহলে আমরা কতগুলো লিবারেল দেখলাম, যে প্রথম লিবারেল মানে হচ্ছে উদারীকরণ, ঘর খুলে দেওয়া, সবাই এসো, কি করলো প্রথমে, সব এফডিআই করলো, এফআইআই করলো, ইনস্টিটিউশনের মাধ্যমে ইনভেস্ট করতে পারে, আর কি করলো তারপরে
লাইসেন্সগুলো হাঁটিয়ে দিলে তবেই তো আসবে। প্রথমে লাইসেন্সগুলো হাঁটে, মানে প্রথমে দুয়ার খুলে দিল হাঁটার। আর কি করলো? এমআরটিপি অ্যাক্ট। এবার ওরা আসবে, এসে পরে ওরা যদি কোনো অ্যাক্টের মাধ্যমে জর্জরিত হয়ে তো ওরা আসবে না, সেইটাকে লিবারালাইজ করে দিল। আর কি করছে? ফেরা, ঠিক আছে, এই যে ফেরা একটা, ঠিক আছে, সেটাকে ফেমাতে পরিণত করে দেবে আর কিছু দিনের মধ্যেই। তো সেটা ফেরা একটাকেও কী করে দেবে? ফেরাতে এত যে কঠিন অ্যাক্ট ছিল, তাই তো, সে ফেরা একটাকেও কী করবে? সরল করবে, লিবারাল করবে, বুঝতে পারলে? ফেরা একটাকেও, সেটা একটা পয়েন্ট হবে, ঠিক আছে। এগুলো সব লিবারালাইজেশনের মধ্যে পড়বে। তারপরে কি হবে? রিডাকশন ইন ডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে, রিডাকশন ইন ডিরেক্ট ট্যাক্স। এই যে ডিরেক্ট ট্যাক্সটাকে, ঠিক আছে, ডিরেক্ট ট্যাক্সটাকে কী করে দেওয়া? রিডাকশন করে দেওয়া। কারণ কেন? এবার ধরুন একটা লোক এখানে ব্যবসা করতে আসছে, বা কেউ যারা ব্যবসা করছে, ডিরেক্ট ট্যাক্স মানে কি? ওরা যা কামাবে তারপর ইনকাম করবে, তাই তো। তারপরে ইনকাম ট্যাক্স, কি ট্যাক্স? ডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স আর টু টাইপ, ট্যাক্সের ক্লাসে বলা আছে, ঠিক আছে। ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। যখন আমরা ইনকাম করছি, ইনকাম উপর কী হয়? ইনকাম ট্যাক্স হয়। আগে আমাদের ইনকাম ট্যাক্স রেট প্রচুর হাই ছিল, ঠিক আছে। তো বলে ওইরকম করলে তো লোক তো ইনকামই করবে না, ওইখানে ইনকাম করতে আসবে কেন? এখানে ইনকাম করবে 1000 টাকা, তার মধ্যে যদি 600 টাকা ট্যাক্স লেগে যায় 600%, তার তো ইনকাম কেন করবে? তো বলে ঠিক আছে, তাহলে কী করতে হবে না, তুমি একটা কাজ করো, ইনকাম ট্যাক্সটাকে কমিয়ে দাও। তো বেসিক্যালি ডিরেক্ট ট্যাক্সগুলো কমাও। তোরা আস্তে আস্তে ডিরেক্ট ট্যাক্সগুলো কমানো, শুধু ইনকাম ট্যাক্স নয়, এই আমাদের কর্পোরেট ট্যাক্স, একজন মানে ব্যবসা থেকে যা লাভ করছে, তাই না, কর্পোরেট সেক্টর থেকে যা লাভ করছে, তার যদি এত % ট্যাক্স হয়ে যায়, তো তারা তো ব্যবসা করবে না। ওই জন্য কর্পোরেট ট্যাক্সগুলোকে কমানো, এই দিক দিয়েও লিবারেল করেছিল। তারপরে ট্যাক্সের স্ট্রাকচারটাকে কী করে দেওয়া? সরল করে দেওয়া। আগে আমাদের প্রচুর কঠিন ট্যাক্সের স্ট্রাকচার ছিল, সেটা ওই কঠিন ট্যাক্স স্ট্রাকচার ছেলে আর কেউ আসবে না এখানে। এত ট্রেড যদি এত নিয়ে ঝামেলা থাকে, তো ওরা ট্যাক্স স্ট্রাকচার আর পড়বে না, ওরা অন্যদিকে বেরিয়ে যাবে। তো ওটাকে কি করছে, যে ট্যাক্স স্ট্রাকচারটাকে কি করে দেওয়া? সরলীকরণ করা, তাই না। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর গুরুত্বপূর্ণ কাজ, তারপরে লিবারালাইজেশনে কি করে দেওয়া? ডিভ্যালুয়েশন অফ কারেন্সি। ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, কারেন্সিকে, আমাদের কারেন্সিকে, ওন কারেন্সিকে কি করে দেওয়া? ডিভ্যালুট করে দেওয়া, দাম কমিয়ে দেওয়া। এইখানেই করেছিল, লিবারালাইজেশনে করেছিল, ঠিক আছে। হ্যাঁ, কারণ এবার ধরে নাও $1 ইজুকাল টু 70 টাকা আছে এখন, ঠিক আছে, এটা। তো এই যে $1 ইজুকাল টু 70 টাকা, ঠিক আছে, এই পরিস্থিতিটাতে কি হলো, যদি কেউ $1 নিয়ে আসে, আর ধরলেও কি একটা যারা লেবার আছে, সে 70 টাকা মাইনে নেয় একদিন। তো যদি যারা বিদেশ থেকে আসবে, ও লেবার লাগাবে, ও 70 টাকা $1 দেবে, আমাদের ভারত সরকারকে 70 টাকা দেবে, আর ও 70 টাকা লেবারকে দিয়ে দেবে। এবার সরকার কি করেছে, এটা ডিভ্যালুয়েট করেছে, এটা ধরলে 140 টাকা করে দিয়েছে সরকার, $1 ইজুকাল টু, ঠিক আছে। যার ফলে কী হবে, ওই ফরেন কোম্পানি, ও যদি ও আসে আর যদি ওই $1 দেবে, ও পাবে কত? আমাদের এখানে 140 টাকা। ও তখন ও 140 টাকা দিয়ে দুটো লেবার কিনতে পারবে না, দুটো লেবার কাজ করাবে, ও তো দেখবো আমার লাভ হবে, তখন ও বেশি করে ভারতে আসবে, ঠিক আছে। তাহলে এটা একটা সেই সময়কার মোটিভ ছিল, ডিভ্যালুয়েট করে দেওয়া, ঠিক আছে। আর কি, আরও যখন লোন নেয় তখন তোমাকে এটাকে ডিভ্যালুয়েট করতেই হয়, ঠিক আছে। হ্যাঁ, এটাকে নিজে নিজে ডিভ্যালুয়েট করতে হয়, ঠিক আছে। ডিভ্যালুয়েশন এগুলো আমরা পড়বো, ডিভ্যালুয়েশন কি, ভ্যালুয়েশন সব চ্যাপ্টারে পড়ে যাবো, ঠিক আছে, ঠিক আছে। ডিভ্যালুয়েশন অফ কি, ফরেন এক্সচেঞ্জটাকে আমাদেরকে ডিভ্যালুয়েট করা। এগুলো মোটামুটি এগুলো কিসের কাজ ছিল? এগুলো হচ্ছে লিবারালাইজেশনের কাজ, ঠিক আছে। লিবারালাইজেশনের পর কি আছে? প্রাইভেটাইজেশন। নেক্সট লিখবো প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন মানে কি? পাতি বাংলায় মানে হচ্ছে সেলিং দ্য শেয়ার অফ পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট। পাবলিক মানে সরকারি, সেক্টর মানে তার সেক্টর, ঠিক আছে। তো সরকারি যেসব সেক্টরগুলো ছিল, সরকারি যেসব কোম্পানিগুলো ছিল, তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দেওয়া, মানে হ্যাঁ, মানে কি তাদের কোম্পানি, সরকারি কোম্পানি শেয়ারগুলোকে বিক্রি, তাদের যদি 100% শেয়ার থাকে, সেগুলো আস্তে আস্তে বিক্রি করে দেওয়া, এটাই হচ্ছে প্রাইভেটাইজেশনের মোটিভ, ঠিক আছে। তাহলে আমাদের প্রাইভেটাইজেশনের মেন মোটিভ কি? সরকারি শেয়ারগুলো বিক্রি করে দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইভেটাইজেশন, ঠিক আছে, দ্য সেলিং দ্য শেয়ার অফ পিএসইউ। এবং এখানে কি হয়েছিল না, এখানে আগে আমাদের পিএসইউ সেক্টর কতগুলো ছিল? আগে আমাদের যে সরকারি সেক্টর, এখানে কি হয়েছিল? ডিক্রিজ দ্য রোল অফ পাবলিক সেক্টর, তাই না। এই প্রাইভেটাইজেশনে হচ্ছিল ডিক্রিজ দ্য রোল অফ পাবলিক সেক্টর, পাবলিক সেক্টরের রোলটাকে কি করে দেওয়া? ডিক্রিজ করে দেওয়া। ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে মনে আছে 17টা কোম্পানি ছিল, যেটা কিসের জন্য রিজার্ভ ছিল? শুধু সরকারি, সেখান থেকে নেমে 3টেতে করে দেওয়া হলো এখানে, একদম। তো লিখবো
ইন্ডাস্ট্রি রিজার্ভ ফর পাবলিক সেক্টর নাও 3, যেটা আগে কত ছিল 17 থেকে 3টেতে চলে এলো। এই 3টেতে শুধু কি সরকারি, বাদ বাকি সব কি হবে, সবে কি ঢুকবে বেসরকারি। এই 3টে, প্রথম একটা হবে রেলওয়ে, একটা হবে ডিফেন্স ইকুইপমেন্টস, আর একটা হবে অ্যাটমিক এনার্জি, একদম ফার্স্ট পলিসির মতো। এই 3টে বাদ বাকি যতগুলো কি আছে সবগুলো কি হবে প্রাইভেটাইজেশন হবে। ওই জন্যই তো কোল ইন্ডিয়াতে এত % শেয়ার বিক্রি করে দিয়ে, ওই যে এয়ার ইন্ডিয়া শেয়ার বিক্রি করে দিচ্ছে, আগেগুলো সরকারি ছিল, চাইলেই সরকার বিক্রি করতে পারে। ডিফেন্স ইকুইপমেন্টস আর একটা অ্যাটমিক এনার্জি, এগুলো না কিন্তু কি হবে, এই যে রেলওয়ে, ডিফেন্স ইকুইপমেন্টস, অ্যাটমিক এনার্জি, এগুলো ক্ষেত্রে কি এগুলো শুধু সরকারির জন্য রেখে দিল, বাকিগুলো সব প্রাইভেটাইজেশন শুরু করে দিল। তার ফলে কি টেলিকমিউনিকেশন, আগে শুধু বিএসএনএল ছিল, যার ফলে কি হবে এত প্রাইভেটাইজেশন হবে, আস্তে আস্তে সবাই চলে আসবে ওইসব ইন্ডাস্ট্রিতে। এখন প্রচুর কোম্পানি চলে এসছে। আগে শুধু ওইসব একটা বাড়িতে ফোন থাকতো, যার ফলে কি এখন প্রচুর ফোন হয়ে গেছে বাড়িতে, বাড়ি কম ফোন বেশি হয়ে গেছে এখন। বলতো টেকনিক্যাল নো হাউ কিসে আছে, টেকনোলজি নো হাউ, লিবারেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন আছে, ওটা লিখে নে, লিবারেশনে লিখে দে, লিবারালাইজেশনে চলে যা, টেকনোলজি নো হাউ কোয়েশ্চেন মার্ক। এটা মানে কি, মানে ধরে নিলে এখন করোনা ভাইরাস হয়েছে, তো ওর ভ্যাকসিন তো কেউ আবিষ্কার করেছে, ঠিক আছে, কেউ যখন আবিষ্কার করেছে তো ওটাকে কি বলবো আমরা, ভ্যাকসিন আবিষ্কার করেছে ফর্মুলাটা, তো ওই ফর্মুলাটা যদি ও ভারতকে বলে দেয়, তো ভারত কি করবে, ফর্মুলাটা কিনে নিতে পারে, তো কিনে নিয়ে পরে কী করতে পারে, আমাদের এখানে তৈরি করে আমরা বিক্রি করতে পারি। কিন্তু না, ওইরকম নিয়ম নেই। আমরা এই পলিসির মাধ্যমে এটা করেছি যে ঠিক আছে, তুমি যখন ওটা তৈরি করেছো, তুমি ভারতে এসো, তুমি ফর্মুলাটা কাউকে বলো না, তুমি এখানে ব্যবসা করো, নিজেই বানিয়ে নাও ভ্যাকসিন, নিজে এখানে ব্যবসা করে পড়ে নিজে এখান থেকে যত টাকা পাবে নিয়ে চলে যায়, আমাদেরকে একটু কিছু দিয়ে পড়ে। এটাই হচ্ছে টেকনোলজি না হয়, যে তোমাকে ওখানে আগে কিন্তু এরকম হতো না, আগে তোমাকে ফর্মুলা জানাতে হতো, যার ফলে আমাদের এখানে কোকা-কোলা এরা আসতো না, বুঝতে পারলি, ফর্মুলা কেন যাওয়া আমাদের সরকার, কারণ আমাদের এখানে সরকার কি সব সরকারকে জানাতে হতো আগে, ঠিক আছে, হ্যাঁ। তো এখন হচ্ছে যে তুমি যদি ওখানে কোনো কিছু আবিষ্কার করো, তুমি এখানে আসো, এখানে প্যাটেন্টটাকে তুমি নিজের সিকিউরিটি রাখতে পারো, তুমি তোমার মতো করে ব্যবসা করতে পারো, পাতি কথা, তুমি তোমার মতো ব্যবসা করে সরকার কোনো দেখতেও যাবে না, শুধু সরকারকে একটু সময় মতো ট্যাক্স দিয়ে দাও, এগুলো দিয়ে দাও, বা সরকার খুশি। তুমি ব্যবসা কী করছো, কী প্রডিউস করলো, কে কী হলো, কেন হলো, ওগুলো সরকার দেখতে যাবে না তোমার কাছে। আগে কিন্তু প্রত্যেকটা তুমি কী প্রডিউস করছো, কত গ্রাম র মেটেরিয়াল নিচ্ছ, কোথা থেকে র মেটেরিয়াল নিচ্ছ, এগুলো সব দেখতো। তারপরে এটা কোথায় বিক্রি করবে, কী পারপাসে বিক্রি, কত রেটে বিক্রি করবে, সব সরকার দেখতো। তো এত কিছু সরকার দেখলে আর কোম্পানি কি থাকবে না তো। তো আর যেগুলো আমাদের সরকারি কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলো যেগুলো থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই কোম্পানি আস্তে আস্তে কি ল্যাগ দেখা দিল, তাদের এফিসিয়েন্সি বল, তাদের প্রডিউস বল, যারা সরকারি চাকরি পেয়ে গেলে যে মেন্টালিটি হয়, তারা ওইভাবে প্রডিউস করলো না, তাই না। তখন আস্তে আস্তে কী হলো, আমাদের এখানে কলাপস হয়ে গেলো, আমাদের এখান থেকে মালগুলো বিদেশে যেতে পারলো না, বিদেশ যখন যাবে না, তখন আমাদের এখান থেকে কি আমরা তো ফরেক্স পাবো না, তাই না, মানে আমরা ডলার পাবো না, তখনই আমাদের ক্রাইসিস শুরু হবে আস্তে আস্তে, ঠিক আছে। আমরা এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রির দিকে মুভ হচ্ছে ঠিকই, কিন্তু ইন্ডাস্ট্রিটাকে মুভ করার পর আমাদের ভুল হয়ে গেছে সরকারি সেক্টরকে ডেভেলপ করা, ঠিক আছে। তো সরকারি সেক্টরকে প্রচুরভাবে মানে সব দিক দিয়ে ডেভেলপ করা, আর বাকি সেক্টরগুলোকে একদম পুরো চেপে ধরা, বুঝতে পারলি। তো এত চেপে ধরেছে যে যার ফলে ওগুলোকে আর বাড়তে পারেনি ওই সেক্টরগুলো, ওরা নিজের মতো ব্যবসা করেন, ওদেরকে এত ট্যাক্স এত দেবে, ওরা ব্যবসা করতেই পারেনি। আর ওরা যখন ব্যবসা প্রাইভেটে না যখন করতে পারেনি, তখন তারা কী করেছে, মানে এইভাবে যে 1991 যে খুলে দিল, সেইভাবে না খুললেও প্রথম থেকে একটু একটু করে খোলা যেতে পারত, হুট করে খুলে পড়ে সব কিছু লুট করে দেওয়ার সেটা না করে আস্তে আস্তে সেটা প্রথম থেকে করে দিতে পারতো, ঠিক আছে। এটাই একটা বড়ই। তো আমরা প্রাইভেটাইজেশনে আমরা লিখলাম যে কোম্পানির শেয়ারগুলোকে বিক্রি করে দেওয়া, পিএসইউ, তাই না। আর তারপরে হচ্ছে কি নেক্সট হচ্ছে গ্লোবালাইজেশনে, তাই না। গ্লোবালাইজেশনে কী কী পড়বে, প্রথম হবে দ্য অ্যাবলিউশড ট্যারিফ অ্যান্ড কোটা সিস্টেম। হ্যাঁ, অ্যাবলিউশ কী হবে, ট্যারিফ অ্যান্ড কোটা সিস্টেম। ট্যারিফ কী ছিল, হাইলি ইম্পোর্ট ডিউটি, মানে আগে যখন তুমি বিদেশ থেকে কোনো কিছু মাল নিতে তোমাকে প্রচুর ইম্পোর্ট ডিউটি দিতে হতো, ঠিক আছে। এই যে ইম্পোর্ট ডিউটি সেটাকে উঠে যাওয়া ট্যারিফ, আর কি কোটা,
কোটা হচ্ছে যদি কেউ মাল পাঠাতো তাকে একটা নির্দিষ্ট কোটা বেঁধে দিতাম, যে লিমিটেড কোয়ান্টিটি, যে তুমি ধরলে মাল পাঠাচ্ছ, তো যার ফলে কি হতো যে এত কোটা, যে এতটার বেশি তুমি মাল পাঠাতে পারবে না ওই দেশ থেকে, ঠিক আছে, ওর বেশি তুমি পাঠাতে পারবে না, বা তুমি বিদেশে পাঠাতে পারবে না। এই যে জিনিসটা কোটা একটা ডিপেন্ড করে দেয়, এই ট্যারিফ অ্যান্ড কোটাটাকে কি করতো, অ্যাবিলিউজ করে দিল, বললো না কোথাও ট্যারিফ অ্যান্ড কোটা থাকবে না। এবার ধরে নে আগে তাহলে জিনিসের দাম কি হতো, তাহলে আগে গুডসের দাম প্রচুর হতো, যে কোনো গুডস। আগে কি করতো আমি বলেছিলাম না একটা উদাহরণ, যে আগে মাফিয়াগুলো কি করতো, শুধু আগে যখন সিনেমাগুলো দেখতাম আমরা শুধু কি দেখতে পেতাম, সিনেমাতে ডন হতো আমাদের হয় শক্তি কাপুর, আর নয় কি হতো ওর উপরে একজন থাকতো অংরেজপুরি, তাই না? এই যে দুজন থাকতো, আর যুদ্ধ মারপিট সব কোথায় হতো, একদম বন্দরে, তাই না? বন্দরগুলো ক্রেনগুলো লাফিয়ে লাফিয়ে মারপিট হতো, তাই না? এখন দেখবো এটা হয় না, খুব কম। এমনকি কেজিএফ ওটাও কথা হয়েছে, বন্দরেই দেখবি মারপিটটা হচ্ছে, তখন পুরোনো সিনেমা যেহেতু, তো যখন যেমন ইকোনমি চলে তখন সিনেমা, তখন ডনগুলো ওরকমই হয় না? তো কি ওরা বন্দরে কেন হচ্ছে, কারণ আগে ট্যারিফ অ্যান্ড কোটা ছিল মেন গুডসে, ধরে নে এই গুডসটা, ঠিক আছে, আগে বেশি সোনা স্মাগলিং হতো, কারণ আগে স্মাগলিং কাকে বলে, কারণ তাহলে এই গুডসটার দাম হচ্ছে ধরে নাও চায়নাতে এটার দাম হচ্ছে 100 টাকা, আমাদের এখানে যখন এটা আসবে এর দাম হয়ে যাবে 1000 টাকা, কারণ এর উপরে হাইলি ইম্পোর্ট ডিউটি দেবে আর প্রচুর কিছু ট্যাক্স ফ্যাক্স দিয়ে এটার দাম হয়ে যাবে কত, 1000 টাকা। কিন্তু 1000 টাকার মতো সেই সময় 1991 এর আগে 1000 টাকা ছিল না, বাড়ি পেয়ে যেতাম 1000 টাকায়, তাই না? তো কে 1000 টাকায় এটা নেবে, তখন ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন এটা 15 কোটি টাকায় বিক্রি করবো 20 টাকায়, তখন এটা সবাই নিয়ে নেবে, তাই না? তো ঠিক আছে, তাহলে কী করা যাবে, ওরা তখন কী করতো, ওই গুন্ডাগুলোকে ভাড়া করতো, ঠিক আছে, ওই গুন্ডাগুলো কী করতো, এই মালগুলো নিয়ে নিত, ঠিক আছে, আর ওখান থেকে আমাদের এই যে ট্যারিফ অ্যান্ড কোটা এইসব ট্যাক্সগুলোকে ফাঁকি দিয়ে পরে মালগুলো ভারত নিয়ে চলে আসতো, আর ভারতে যখন নিয়ে আসতো বন্দরে এগুলোকে নিয়ে যেত, তারপরে ওরা শুধু ওই 10 টাকার মতো ওদের ট্রাভেল চার্জ দিয়ে দিত, আর এটা মালটা এখানে বিক্রি হতো প্রচুর, কোনো একটা পার্টি কিনে নিত, কেনার পর ওগুলো এখানে বিক্রি করতো, হয়তো 20-25 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, এভাবে সোনা বা সব কিছু স্মাগলিং হতো, যে কোনো জিনিস, ঠিক আছে, এগুলো কি স্মাগলিং বলা, তো ওই জন্য ওই বন্দরে মারপিট, ওর অত মাল আসছে, অত ওই বন্দর থেকে মাল আসছে, সব বন্ধ মারফত আসতো, আর এভাবেই স্মাগলিং হতো, ঠিক আছে। তাহলে এখন দেখবে আর স্মাগলিং হয় না, এখন আর কোনো ওইভাবে আর শুধু সোনা ছাড়া আর কোনো, আগে সোনা থেকে শুরু সব কিছু স্মাগলিং হতো, এখন সোনা ছাড়া আর কিছু স্মাগলিং হয় না, কারণ সোনা এখন যদি এই জিনিসটার দাম হচ্ছে 10 টাকা বিদেশে, আর এখানে এসে বিক্রি করবে সরকার 1 টাকা ট্যাক্স নেই, তাহলে 11 টাকা দাম হবে। এখন তুমি যদি ওই ডন ফোন দিয়ে মালটাকে ইম্পোর্ট করতে যাও, তোমার এমনি 25 টাকা খরচা পড়ে যাবে, ঠিক আছে। তাহলে সরকারি এখন কিছু নেয় না, সরকার এখন 2 টাকা নেয়, তাহলে কি হলো, এই গুডসটা এখানেই তুমি 15 টাকায় পাবে, আর ডন ফোন দিয়ে যদি তুমি এটা ইম্পোর্ট করো, এটা তোমার কাছে 25 টাকা পড়ে গেল, ঠিক আছে, ইলিগালভাবে ইম্পোর্ট করালে অনেক লোক সে এখন ইন্ডিয়ান নেভি গুলি মেরে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তো ওই জন্য এখনকার ডনগুলো কি হয়, এখন অন্যরকম ডন দেখতে পাই, এখন চলে শুধু ড্রাগস খাচ্ছে, করছে, এইসবই ডন, তাই না? এখন শুধু ড্রাগ যেটা চলে সেটাই হয়, এখন শুধু স্মাগলিং বলতে ড্রাগের স্মাগলিং হয়, কারণ যেগুলো সরকার যেগুলোকে বন্ধ করেছে, এই যে 3-4তে লাইসেন্স দেয়নি, সেগুলোর জন্যই হয়, এইগুলোও দিতে হবে এবার, দেখ ভাব, এত কিছু দিয়ে দিয়েছে সরকার রাইট, শুধু এই কটায় 3টেতে দেয়নি, এখানে 3টেতে এই শুরু হয়ে গেছে, আর ওখানে কটাতে দেয়নি, ওই মদ এগুলো দেয়নি, তাই না? 5টা, ওই 5টাতে ওগুলো করছে, এখন ওগুলোর উপরে শুধু মানুষ সব এর পিছনে লেগে পড়েছে, বুঝতে পেরেছো তো? এখান থেকে মদ করছে, ড্রাগস এগুলো যদি লিগেল করে দেয়, মানে তখন মনে হচ্ছে আর কিছুই হবে না, সবই হচ্ছে, সবই আমাদের গ্লোবালাইজেশন হচ্ছে যে ওইভাবে যে সবার জন্য সমান, আর একটা মিনিমাম কি হবে, ইম্পোর্ট ডিউটি একটা রাখা হবে, মিনিমাম ইম্পোর্ট ডিউটি, ঠিক আছে, তো লিখে রাখবো, তাহলে ট্যারিফ অ্যান্ড কোটা অ্যাবলিশড হয়ে গেল, অ্যান্ড মিনিমাম ইম্পোর্ট ডিউটি কি হলো, ইন্ট্রোডিউস। তারপরে আর কি গ্লোবালাইজেশন আর পয়েন্ট কি লিখবো, কনভার্টিবিলিটি অফ রুপি, মানে কি, এটার মানে কি, কোন মুদ্রা কত বেশি কনভার্টেবল, মানে মুদ্রা কনভার্টেবল, আমাদের আগে মুদ্রার দাম $1 সমান কত টাকা, এটা কিভাবে হতো আগে, এটা পড়েছিলাম যখন কটা প্রসিডিউর পড়েছিলাম, যে $1 সমান কত টাকা দাম নির্ধারিত হয়, $1 সমান কটা পদ্ধতি, তো যাই হোক, এই যে পদ্ধতি, তো এই পদ্ধতিটা আগে সরকার নিজে করতো,
তারপরে মাঝে হলো সরকার আর আরবিআই মানে করতো, ঠিক আছে, ওরা বলে দিত এই মানে এই তোমার এইটা মানে $1 সমান এত টাকা, নিজেরাই ডিটারমিন করতো, ঠিক আছে। এবার ধরুন না কেউ যদি প্রচুর প্রোডাকশন করে, প্রচুর প্রডিউস করে, এবার ও মার্কেট অনুযায়ী যদি দাম হয়, কিন্তু সরকার কি করবে, প্রচুর প্রডিউস করেছে, ভাবছে আমি এটা বিদেশে বিক্রি করব, আমি এত প্রডিউস করলাম, এত টাকা পেলাম ভারত থেকে আমরা এত হাজার কোটি টাকা পেলাম, সেটা বা 100 টাকা পেলাম, তা আমি সেই অনুযায়ী আমার $1.5 হবে। তো ভাববে আমি তাহলে 200 টাকা কাল প্রডিউস করবো, তাহলে আমার $6 হবে, $3 হবে। কিন্তু সরকার কি করলো, 200 ও যদি আবার ভ্যালুটা যদি কমিয়ে দেয়, কারণ সরকার হাতে ক্ষমতা ছিল, ও ধরলো $1 সমান 20 টাকা করে দিল, তো ওই লোকটা তো লস হয়ে যেত, ঠিক আছে। তো এগুলো কি করা হয়, এটা এই গ্লোবালাইজেশনে বললে এটা পুরোপুরি মার্কেটের উপর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উপর কনভার্টিবিলিটিটা ছেড়ে দেওয়া, ঠিক আছে, বুঝলে, এটাও গ্লোবালাইজেশনের একটা পার্ট। সব দেশে যেমন চলে, বেশিরভাগ দেশে যে না সরকার এখানে হস্তক্ষেপ করবে না, $1 সমান কত টাকা হবে এটা মুদ্রার মানে ওই যে যার সাথে যার তুলনা করছি ডলারের সাথে, তার কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর হবে। মানে যদি তোমার একদিনে বিদেশ $100 ডিমান্ড করে, ভালো করে বুঝবি, একদিনে এই যদি পুরো পৃথিবীতে $100 ডিমান্ড হয়, আর তার সাথে একদিনে যদি 100টা রুপিরও ডিমান্ড হয়, তাহলে $1 = 1 রুপি। যার ডিমান্ড হবে, ঠিক আছে, তার উপর ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর, ঠিক আছে। তো তোমার এই যে যা ডিমান্ড আমরা ডিমান্ড করছি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তার উপর কি টাকার দামটাকে নির্ধারিত করা, এগুলো আমি সে ক্লাসে বলে যাব, ঠিক আছে। যেমন ডিমান্ড, এবার যদি আমাদের $100 যদি ডিমান্ড করি, ঠিক আছে, $100, তা আমাদেরও রুপি তাহলে $100 সাপ্লাই দিতে হবে। মানে আমরা ভারতে $100 ডিমান্ড করলাম, $100 ডিমান্ড করলাম, মানে আমাদের ভারতে $100 ডিমান্ড ঢুকবে, $100 ঢুকবে, আর ভারত থেকেও একদম $100 বেরোলো, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা জিরোতে নেমে আসবে, ঠিক আছে। তখন টাকার দামটা $1 = 1 টাকা। বুঝলাম না বিষয়টা। এটা অনেক ডিপলি বিষয়, এটা আলাদা ক্লাসই আছে। যেমন যেটার বেশি সাপ্লাই, ঠিক আছে, তার ভ্যালু কি হবে, কম হবে। যেমন জলের প্রচুর সাপ্লাই আছে, চাই জলের দাম কম, যার সাপ্লাই যত কম আছে তার ডিমান্ড। যেমন ডায়মন্ডের সাপ্লাই নেই, তাই কি প্রচুর ডিমান্ড, তাই তো। জলের প্রচুর সাপ্লাই আছে, প্রচুর জল অ্যাভেলেবেল আছে, তাই কি ওর ডিমান্ড কম। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তো জলের সাথে যদি ডায়মন্ডের তুলনা করি, রেশিওটা কি বেরোবে। এই দেশটা ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া কি করছে, সকাল থেকে ঘুম থেকে উঠছে, মোদি ফোন করছে যে আমাকে তুমি $100 পাঠাচ্ছি, তুমি তেল দাও। তো তেলের জন্য ওর কত সকালে থেকেই ঘুম থেকে উঠেই ফরেক্স যে রিজার্ভটা ছিল তার থেকে ডলার কত খসে গেল, -100 হয়ে গেল, ঠিক আছে। আমরা ওই দিনই সকালে আমরা কি ওই দিন তাহলে আমরা $100 খরচা হলো, আমরা কি কোথা থেকে $100 পেলাম, বা আমাদের রুপিকে কেউ ওইটাকে ডিমান্ড করলো, আমাদের রুপি দিয়ে তো ডলার নেবেও, মানে তাহলে আমরা কোনো কোথাও কিছু পাঠালাম, বা আমাদের রুপি কেউ এলো, বা বিদেশ থেকে কেউ এলো আমাদের এখানে ঘুরতে, যারা আমাদের রুপি ডিমান্ড করলো, বুঝতে পারি। ওদের যেমন ডিমান্ড রুপির, আমাদেরও রুপি যদি ওরকম ডিমান্ড হয়, তাহলে আমারও সমান হয়ে যাবো না, নিশ্চয়ই হয় না আমাদের ডিমান্ড। এগুলো ডিপলি ক্লাস, আমি অবশ্যই ক্লাসটা নেব, ভালো হেভি মানে ইন্টারেস্টিংও ক্লাস, ভালো লাগে পড়াতে। হ্যাঁ, ইনভিজিবল হ্যান্ড অফ ইকোনমি, একটা বাজারে একটা অদৃশ্য হাত, এটা অ্যাডাম স্মিথ বলে যাচ্ছে। ও বলছে অ্যাডাম স্মিথ আলাদাই লোক, ও বলছে দেখো ও ক্যাপিটালিস্টকে সাপোর্ট করে, মানে যারা প্রাইভেটাইজেশনকে সাপোর্ট করে, বলছে দেখো সব যদি প্রাইভেট করে দেবে, তোর হাতে প্রচুর তো সব কোম্পানি হয়ে যাবে, আর কোম্পানি তো প্রচুর দাম বাড়িয়ে দেবে নিজের মতো, তাই তো। তাহলে কি কোম্পানি নিজের মতো চালাবে, একটাই কোম্পানি হবে, প্রচুর চালাবে, প্রচুর কোম্পানি, মানে সেই গরিব লোকের কোনো স্থান থাকবে না, জিনিসপত্রের দাম বেড়েই যাবে, ঠিক আছে। বলছে কোম্পানি যদি থাকে, তখন বলছে শোনো
যেটা তুমি করতে চাইছো সরকার, যে তুমি কি বলছো যে একটা কোম্পানি সব চলবে, তুমি সমাজে সরকার থাকবে, যখন এই জিনিসপত্রের দাম বাড়ে তুমি বলে দাম বাড়াও না, তাই তো? যেটা তুমি বলছো সেটা মানুষই বলবে, ওটাকে বলছে কিছু কেন কি করে, তখন ও বলছে ধরুন একটা জিনিস আলুর দাম বাড়ছে, দাম বাড়ছে, দাম বাড়ছে, দাম বাড়ছে, আজকে 80 টাকা হয়েছে, তখন সরকার বলছে দাম বাড়ানো চলবে না, তাই তো? সরকার হস্তক্ষেপ করছে, বলছে একটা এমন সময় আসবে মানুষ সেদিন আলু খাবেই না। আর যেদিন মানুষ আলু খাবে না, মানে যত টাকা রেটে, তাহলে 120 টাকা হয়ে গেল, মানুষ আলু খেলো না, তখন বাজারে ইনভিজিবল হ্যান্ড ওরা। আর তখনই কি হবে, ইনস্ট্যান্ট যখন আলু খাবে না, কারণ মানুষ সব কিছুই চেঞ্জ করে দিতে পারে, মানুষ তার স্বাদ চেঞ্জ করতে পারে, টেস্ট চেঞ্জ করতে পারে, মানুষ মানে কি বলে অভ্যাসের দাস, পেটে গামছা বেঁধে নিতে পারে। সেদিন কি হবে, আলু থুবড়ে পড়বে দামটা, মানে যারা যারা হোল্ডিং করেছিল, বুঝতে পারলি তো? আর ওই আলু 1 টাকা কিলো বিক্রি হবে, বুঝতে পেরেছিস? ওইটাই অ্যাডাম স্মিথ বলেছে যে এটা মার্কেটে ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাত আছে, যেখানে কি হবে ও ঠিক কন্ট্রোল করে নেবে, তোমাকে সরকার তোমাকে আসতে হবে না, মানুষই একদিন ওটাকে পায়ে লাথ মেরে দেবে যে ভাই দরকার নেই, নেব।